বাসর ঘরে নিজের বউয়ের মুখ ভর্তি করে কালি মাখিয়ে দিল অভিষেক হাওলাদার। তিথির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এই রকম কিছু হবে তা ভাবতেই পারেনি। 7 বছর আগের ভুলের মাসুল যে এখন দিতে হবে তা ওর ভাবনার মধ্যেই ছিল না। তিথিকে কান্না করতে দেখে অভিষেক বলল, এই বড়লোকের ন্যাকামে এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর তোর বাকি শাস্তি দেব। তিথি গেল না, চুপচাপ ওইখানেই দাঁড়িয়ে রইল। অভিষেকের তা দেখে রাগ হলো, দাঁত কিরমির করে ধমক দিয়ে উঠল। আয়, যাস না কেন? ওর ধমকে তিথির ছোট্ট বদনখানা কেঁপে উঠল। কাপা হাতে আলমারি থেকে একটু নীল রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই অভিষেক বলে ওঠে, তাড়াতাড়ি বের হবি, নয়তো তোর খবর আছে। তিথি কিছু বলল না, শুধু চুপচাপ ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মিস কনিকা চৌধুরী তিথি, উপস, মিসেস, আমাকে তো অপমান কষ্ট আমি তোকে দ্বিগুণ ফেরত দেব, আর তেলে তেলে দেব যাতে করে তুই আমার কষ্ট, আমাকে করা অপমানগুলো উপলব্ধি করতে পারিস। এজন্যই তো 7টা বছর শুধু দিন রাত পরিশ্রম করে গেছি যাতে তোকে বিয়ে করতে পারি। আর দেখ, আমি সাকসেসফুল, তোকে বিয়ে করেছি, তোর বাবা নিজে আমার হাতে তুলে দিছে। এসব বলে পৈশাচিক হাসি দেয়। ঠিক তখনই তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অভিষেক সেই দিকে তাকায়। নীল রঙের শাড়িতে ফর্সা সিমছাম গঠনের তিথিকে অসম্ভব সুন্দর লাগছে, আর কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দেওয়া, সব মিলিয়ে অপ্সরা। তিথি দাঁড়িয়ে থাকে, কি করবে বুঝতে পারে না। অভিষেক নিজেকে সামলে বিছানায় শুয়ে পড়ে। আমার পা টিপিতে তো প্রচণ্ড ব্যথা করছে। আজকে সারাদিন এত ধকল গেছে আমার উপর দিয়ে শুধু তোকে বিয়ে করার জন্য। আমি অসুস্থ, আমি পারবো না, আরেকদিন করে দিব। তিথি রাত সকালেই পিরিয়ড হয়েছে, লজ্জায় কাউকে বলতে পারেনি। যেহেতু মা নেই, সৎ মা কাকে বলবে। ওর পিরিয়ডের সময় প্রচণ্ড পেট ব্যথা করে, বিশেষ করে প্রথম 3 দিন আর লাস্টের দিন 7 দিন পর্যন্ত চলে। আজকে সারাদিন কান্না করছে। সবাই ভেবে নিয়েছে বিয়ের জন্য, তাই সবাই সান্ত্বনা দিয়েছে। বাহানা না দিয়ে চুপচাপ পা টিপ, নাহলে তোকে রুম থেকে বের করে দেব। আর নিশ্চয়ই বাসর রাতে স্বামী রুম থেকে বের করে দিলে ব্যাপারটা তোর জন্য ভালো দেখাবে না। সবাই বলবে তুই তোর স্বামীকে খুশি করতে পারিস নি, তাই বের করে দিয়েছে। আমার দোষ কিন্তু কেউ দেখবে না। অভিষেক কথাগুলো তিথির বুকে তীরের মতোই লাগলো। 7 বছর আগের অভিষেক আর এই অভিষেকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তিথি আর কথা না বাড়িয়ে বিছানায় গিয়ে পা অভিষেকের টিপতে থাকে। অভিষেক তিথির দিকে তাকিয়ে বাগা হাসে। কি রে, মোমের পুতুল নাকি তুই? একটু জোরে টিপ। তিথি নিজের শরীরে সব শক্তি দিয়ে টিপতে থাকে, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। প্রায় 1 ঘন্টার মতো পা টেপার পর তিথি অভিষেকের দিকে করুণ চোখে তাকায়। আমি সত্যি অসুস্থ অভি, প্লিজ আমাকে আজকের মতো রেস্ট নিতে দাও, কালকে আবার টিভি দেব, প্রমিস। ডোন্ট কল মি ওভি, আমার পুরো নামে ডাকবি, বুঝলি? কিন্তু আমি তো তোমাকে বরাবরই এই নামে ডাকতাম। তিথির কথা শুনে অভিষেক উচ্চস্বরে হেসে উঠল, যেন তিথি কোনো জোকস বলেছে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, সিরিয়াসলি তিথি, তোর মনে হয় সে 7 বছর আগের আমি আর এখনকার আমি এক? হুম, তুমি তো এখন বদলে গেলে। অভিষেক পাশে থেকে একটা বালিশ তিথির মুখের উপরে ছুঁড়ে মারে। যা, নিচে গিয়ে ঘুমা। এসব কি বলছো তুমি? আমি নিচে ঘুমাবো? আর গরম থাকলেও একটা কথা ছিল, এই কনকনে শীতের মধ্যে আমি নিচে কিভাবে ঘুমাবো? আমি কি জানি, যা বলছি তাই কর। আর খাট থেকে নেমে কথা বল, আমার পারমিশন ছাড়া খাটে ওঠা তোর জন্য নিষেধ। তিথি খাট থেকে নামলো, তারপর অভিষেকের পাশে দাঁড়িয়ে মিনমিন করে বলল, প্লিজ আমাকে খাটে শুতে দাও, বিলিভ মি, আমি বেশি জায়গা নেব না, একটু জায়গা নেব, খাটের একপাশে কুটিসুটি মেরে শুয়ে থাকবো। সাথে সাথেই অভিষেক দাঁড়িয়ে তিথির গালে সজোরে থাপ্পড় মারল। থাপ্পড়টা এত জোরে ছিল যে তিথি মেঝেতে পড়ে গেল, আর সোফার সামনে থাকা ছোট কাচের টি টেবিলে কপাল লেগে কেটে গিয়ে টপ টপ করে রক্ত পড়তে থাকে। অভিষেক তবুও দমে না, তিথিকে টেনে তুলে হাত ধরে এক প্রকার ছেঁচড়িয়ে ব্যালকনিতে নিয়ে গিয়ে মেঝেতে ছুঁড়ে মারে। তোকে রুমে জায়গা দিয়েছিলাম, তবুও তোর মন ভরে না। নে, এবার থাক এখানে পড়ে সারা রাত। আমাকে কি শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়ে করেছো তুমি? আমাকে একটুও ভালোবাসো না? ভালোবাসা আর তোর প্রতি, তার 7 বছর আগেই মারা গেছে। এখন যা আছে তোর প্রতি পুরোটাই ঘৃণা, শুধু ঘৃণা। আর হ্যাঁ,
তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই তোকে বিয়ে করেছে, যাতে তুই সেই সব কিছু উপলব্ধি করতে পারিস যা আমি করেছি গত 7 বছর। বলেই অভিষেকে চলে যায় ব্যালকনির দরজা লাগিয়ে। কিন্তু আমি তো এমনি অনুশোচনায় ভুগে মরছি অভি। তুমি আর কি শাস্তি দেবে আমাকে? আমি জানতাম তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো না। বাবা যখন প্রথম বলেছিল আমার তোমার সাথে বিয়ে, আমি তখনই বুঝতে পেরেছিলাম। তবে আমি খুশি অভি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তোমাকে দেখতে পাবো। অতীত। সেদিন ছিল তিথির কলেজ জীবনের একেবারে প্রথম দিন। ভোর থেকেই বুকের ভেতরটা কেমন যেন দুলছিল উত্তেজনা, আনন্দ আর অজানা এক ভয়ের মিশ্র অনুভূতিতে। কলেজ মানেই তো নতুন অধ্যায়, নতুন মানুষ, নতুন গল্প। ওদের ছোট্ট একটা বন্ধু মহল ছিল, তুহিন, রুহান, ছায়া, জান্নাত আর তিথি। সংখ্যায় অল্প হলেও বন্ধুত্বে ছিল ভীষণ গভীর। ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা, একসাথে বেড়ে ওঠা, স্কুলের বেঞ্চ, পরীক্ষার টেনশন, টিফিন ভাগাভাগি, সব স্মৃতি একসাথে জমে জমে আজ এতটা শক্ত বন্ধন তৈরি করেছে। কলেজের গেট দিয়ে ঢুকতে সবার চোখে একরাশ কৌতূহল। নতুন ক্যাম্পাস, বড় বড় বিল্ডিং, অচেনা মুখের ভিড়, সব কিছু যেন একসাথে ডাক দিচ্ছিল ভবিষ্যতের দিকে। ছায়া হেসে হেসে চারপাশ দেখছিল, তিথি বারবার ফোন বের করে ছবি তুলছিল, রুহান নতুন নতুন মানুষের সাথে আলাপ জুড়িয়ে দিচ্ছিল। তুহিন বরাবরের মতন একটু গম্ভীর, কিন্তু চোখে লুকানো উত্তেজনা স্পষ্ট। ক্লাসে ঢুকে সবাই আলাদা আলাদা বেঞ্চে বসলো, মনটা ছিল একসাথেই। পরিচয় পর্ব, হাসাহাসি, ছোটোখাটো ঠাট্টা, অল্প সময়ে ক্লাসরুমটা প্রাণবন্ত হয়ে উঠল। নতুন বন্ধুদের সাথে কথা বলতে বলতে কলেজ জীবন যে কেমন হবে তার একটা আভাস সবাই পেতে শুরু করলো। তুহিন, রুহান, ছায়া আর তিথির বাবারা সবাই বেশ সচ্ছল মানুষ। গাড়ি, বাড়ি, সুযোগ সুবিধার অভাব কখনোই ওদের জীবনে ছিল না। কিন্তু জান্নাত, সে একটু আলাদা। জান্নাতের বাবা রিচ ছিলেন না, তবু এই বিষয়টা নিয়ে কেউ কোনোদিন একটা কথাও বলেনি। কারণটা ছিল তিথি। ওর পছন্দ জান্নাতকে, আর তিথিকে সবাই একটু বেশি প্রাধান্য দেয়, তাই আর কেউ কিছুই বলেনি। ঠিক সেই দিনই ওই ক্লাসে নতুন করে ভর্তি হয়েছিল অভিষেক। ওকে দেখে বোঝা যায় সে কোনো রিচ ফ্যামিলি থেকে আসেনি। পোশাকটা ছিল পরিষ্কার কিন্তু সাধারণ, জুতোর রঙে একটু পুরনো ছাপ, আর চোখে মুখে এক ধরনের সংকোচ, যেটা শহুরে অভিজাতের ভিড়ে খুব সহজে আলাদা করে চিনিয়ে দেয়। ক্লাসরুমে ঢুকে অভিষেক থমকে দাঁড়িয়েছিল এক মুহূর্ত। চারদিকে তাকিয়ে মনে হচ্ছিল এখানে সবাই যেন একে অপরকে চেনে, আর সে শুধু একজন আগন্তুক। বেঞ্চগুলো একে একে ভরে গেল, কিন্তু কেউই ওর পাশে এসে বসতে চাইল না। যেন অদৃশ্য একটা দেওয়াল দাঁড়িয়ে গেল ওকে ঘিরে। অভিষেক চুপচাপ শেষের দিকে একটা বেঞ্চে বসে পড়ল, চোখ নামিয়ে রাখলো বইয়ের দিকে, যদিও ক্লাস তখনও শুরু হয়নি। ভিতরের অস্বস্তিটা ঢেকে রাখার জন্য ও কিছুই বলল না। ঠিক তখনই এগিয়ে এলো তিথি। সে এক মুহূর্ত দ্বিধা করল না, নিজের ব্যাগটা পাশের বেঞ্চে রেখে স্বাভাবিক ভঙ্গিতে বসে পড়ল অভিষেকের পাশে। চারপাশের কৌতূহলী দৃষ্টি আর ফিসফাসকে যেন একেবারেই পাত্তা দিল না। তোমার নাম কি? অভিষেক একটু চমকে তাকালো। কেউ যে এভাবে স্বাভাবিকভাবে কথা বলবে সেটা সে ভাবেনি। আমার নাম অভিষেক হাওলাদার। আপনার নাম কি? তিথি হেসে উঠল। সেই হাসিটা ছিল একদম সহজ, কোনো অহংকার নেই। এই কথাটা অভিষেকের বুকের ভেতর কোথাও গিয়ে লেগে গেল। অভিষেক মাথা নিচু করে হালকা করে মাথা ঝাঁকালো। আচ্ছা, ঠিক আছে, তুমি বলবো। তিথির এই আচরণটা জান্নাত ছাড়া কারোরই ভালো লাগেনি। ওরা তিনজন ফিসফাস করে কথা বলা বলি করলো। কেন এমন একটা ছেলেকে এতটা গুরুত্ব দেওয়া হলো, যার পোশাক, চলনে বলনে স্পষ্ট যে সে এই স্ট্যান্ডার্ডের না। ক্লাস শেষের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে সবাই ব্যাগ গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। তিথি তখনও স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি, কিন্তু ওর বন্ধু মহলের ভেতরে জমে উঠেছিল এক রাশ অস্বস্তি। করিডোরে বেরোতে তুহিন আর চাপা রাখতে পারল না। শোন, এরকম একটা নিচু ফ্যামিলির ছেলেকে তুই এত এফোর্ট দিলি কেন? দরকারটা কি ছিল? তিথি থমকে গেল। কথাটা যেন হঠাৎ করে বাতাসটাকে ভারী করে দিল। তুহিনের কথায় রুহান সঙ্গে সঙ্গে সায় দিল। আসলেই দোস্ত, ওরকম একটা ছেলের সাথে এভাবে কথা বলা তোর স্ট্যাটাসের সাথে যায় না। মানুষজন কি ভাববে একবার ভেবেছিস?
একদম ঠিক বলছে ওরা। তোর এসব বাড়াবাড়ি আমাদের ভালো লাগে না। জান্নাত কিছুই বলে না, কারণ কথাগুলো ওর গায়ে লেগে গিয়েছিল নিঃশব্দে। কেউ সরাসরি কিছু না বলেও জান্নাত ভালো করেই বোঝে তিথি পাশে বলেই আজ ওকে কেউ আঘাত করছে না, নাহলে সে তো রিস ফ্যামিলির মেয়ে নয়। এই সত্যটা ওর বুকের ভেতর হালকা একটা চাপ তৈরি করলো, কিন্তু মুখে সে তার ছায়াটুকুও পড়তে দিল না। হারে দূর, চুপ থাকতো তোরা। একটা সামান্য বিষয় নিয়ে মানুষ এত হাইপার হয় নাকি? ছেলেটাকে দেখলে কত ইনোসেন্ট। তিথির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর এক ধরনের সরল প্রতিবাদ। এমনিতেই কথা বলছি আমি। এখন এসব বলে আমাদের কলেজের ফার্স্ট দিনটা মাটি করবি নাকি? হুম হুম। এই কথায় মুহূর্তের মধ্যেই পরিবেশটা একটু হালকা হয়ে এলো। আচ্ছা বাদ দে এসব, চল ক্লাবে। সব ঠিকঠাক করে ফেলেছি, আজকে আমরা সবাই ভীষণ মজা করব। ছায়া আর তিথির সঙ্গে সঙ্গে সায় দিল। জান্নাতও হালকা করে মাথা নাড়ল। মনে চেপে রাখা কথাগুলো নিয়ে যাওয়ার শক্তি তখন তার ছিল না। কিন্তু তুহিন সে কিছু বলল না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক লাগলেও তুহিনের মনের ভেতর ধীরে ধীরে জমে উঠেছিল একরাশ ক্ষোভ। অভিষেক নামটা যেন তার ভেতর কোথাও গিয়ে খচখচ করতে লাগলো। কারণটা যে তিথিকে সে ভালোবাসে, আর যে ছেলেটাকে নিয়ে আজ এত কথা, সে হঠাৎ করে তিথির মনোযোগের কেন্দ্রেও চলে এসেছে। এটাই তুহিনের সহ্য হচ্ছিল না। সেদিন কলেজের প্রথম দিনটা শেষ হলো হাসি, পরিকল্পনা আর ক্লাবের উত্তেজনায়। কিন্তু নতুন অনুভূতি ছিল, যেগুলো হাসির আড়ালে চুপচাপ বেড়ে উঠেছিল ঈর্ষা, আঘাত আর নীরব প্রতিযোগিতার বীজ হয়ে। হঠাৎ শরীরের উপর ঠান্ডা পানি পড়তে তিথি ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। শ্বাসটা এক মুহূর্তের জন্য আটকে গেল, বুক ধকপক করে উঠল। চোখ মেলতেই বুঝলো এটা কোনো দুঃস্বপ্ন নয়। এখনকার শীতটা অদ্ভুত। রাতে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে, আর দিনে রোদ এমনভাবে ওঠে যে মনে হয় গ্রীষ্ম এসে গেছে। কাল সারা রাত তিথি বারান্দায় বসেছিল। কখন যে রাত গড়িয়ে ভোর হয়েছে সে নিজেও টের পায়নি। তার ফলে শরীরটা আজ কেমন ভারী, মাথা হালকা ঝিমঝিম করছে। গা ছুঁতেই বুঝলো হালকা জ্বর উঠে গেছে। সামনে তাকিয়ে তিথির বুকটা হঠাৎ কেঁপে উঠল। অভিষেক হাতে একটা পানির গ্লাস, দরজার কাছে দাঁড়িয়ে আছে। চোখে কোনো মায়া নেই, কণ্ঠে নেই কোনো চিন্তার ছাপ, শুধু একরাশ বিরক্তি। তিথি দ্রুত উঠে দাঁড়ালো, মাথাটা হালকা ঘুরে উঠল, তবুও নিজেকে সামলে নিল। কথাগুলো যেন সরাসরি বুকে এসে লাগলো তিথির। রান্না কি করবে? আমি অফিস যাব। যা, তাড়াতাড়ি রান্না কর। তিথি বিস্ময়ে চোখ তুলে তাকালো। কথাগুলো যেন ঠিকমতো মাথায় ঢুকছিল না। তোমাদের বাড়িতে সার্ভিস নেই? তোর কি মনে হয় তুই থাকতে আবার আমি সার্ভেন্ট রেখে টাকা নষ্ট করব? গতকালকে সবাইকে বিদায় করে দিয়েছি। এক পা এগিয়ে এসে সে কথাগুলো আরো শক্ত করে ছুটে দিল। তুই মনে কর তুই এবারে কাজের লোক। এখন যা, তাড়াতাড়ি নাস্তা বানা। কথাগুলো তিথির বুকে গিয়ে এমনভাবে আঘাত করলো যেন কেউ ইচ্ছে করেই ভেতরের কিছু ভেঙে দিল। ওর চোখ দুটো টলমল করে উঠল, ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তোর ওসব ন্যাকামো বাদ দিয়ে যা রান্না করতে। আমার ওসব ন্যাকামো একদম সহ্য হয় না। কথাটা ছুড়ে দিয়েই অভিষেক আর এক মুহূর্ত দাঁড়ালো না। পিছন ফিরে সোজা ব্যালকনি, তারপর রুম ছেড়ে বেরিয়ে গেল সে। দরজার শব্দ কানে বাজতেই তিথির বুকটা কেঁপে উঠল। চোখের কোণ থেকে দু ফোঁটা নোনা জল টুক করে পড়ে গেল মেঝেতে। সে তাড়াতাড়ি হাতের পিঠে দিয়ে চোখ মুছে নিল। কাদার অভ্যাস তার বহু আগেই হয়ে গেছে। ধীরে ধীরে পা বাড়ালো রান্নাঘরের দিকে। 7টা বছর, টানা 7 বছর বাবার বাড়িতে রান্নার কাজ করতে হয়েছে তাকে। তখনও কেউ জিজ্ঞেস করেনি সে ক্লান্ত কিনা, তার শরীর খারাপ কিনা। নিজের বাবার মুখ থেকেও সে শুনেছে একই রকম কঠিন কথা, এই রকম অবহেলা। তাহলে অভিষেক করলে সমস্যা কোথায়? এই প্রশ্নটায় সে নিজেকে বোঝাতে চেষ্টা করলো। মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, রান্না তো জানে, কাজ তো পারে। ঠোঁটের কোণে একরকম বিষাক্ত হাসি জমে উঠল। হাসি যেটা আনন্দের নয়, বরং আত্মসম্মানের ধ্বংসস্তূপের ওপর দাঁড়ানো। চুলোর আগুন জ্বালালো সে, ডিম ভাজলো, রুটি চাপালো, চা বসালো। হাত চলছিল অভ্যাসের ডানে, কিন্তু মনটা ছিল কোথাও অনেক দূরে। সে কলেজের প্রথম দিনে তিথির কাছে যে নির্ভয়ে কথা বলতো, অন্যায়ের সামনে দাঁড়াতে জানতো। ব্রেকফাস্ট বানিয়ে তিথি নিঃশব্দে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো। প্লেট, চামচ, কাপ
সব কিছু ঠিকঠাক, যেন কোনো ভুলের সুযোগ না থাকে। কারণ সে জানতো এখানে ভুল মানে নতুন অপমান। ঠিক তখনই অভিষেক সিঁড়ি দিয়ে নেমে এলো, অফিসে যাওয়ার জন্য একদম রেডি। ইস্ত্রি করা শার্ট, ওভারকোট, ঘড়ি বাঁধা, মুখে সেই চিরচেনা কঠিন ভাব। সে চেয়ার টেনে বসলো, আর তিথি স্বভাববশত ওর পাশেই দাঁড়িয়ে রইল। বেশ মিশাসনি তো আবার। কথাটা এতটা স্বাভাবিক ভঙ্গিতে বলা হলো যেন এটা প্রতিদিনের কোনো সাধারণ প্রশ্ন। তিথির বুকের ভেতরটা কেঁপে উঠল। অভিষেক থামল না। তোকে দিয়ে আমার বিশ্বাস নেই। 7 বছর আগের কথা এখনো মনে আছে। কি বলেছিলি? কি করেছিলি? এখন করবি না? তার কি গ্যারান্টি আছে? প্রতিটা শব্দ তিথির বুকে তীরের মতন এসে বিঁধছিল। 7 বছর আগে সেই দিনের কথা, যেটা সে ভুলতে চেয়েও পারেনি, আজ আবার তার সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। চোখ দুটো ঝাপসা হয়ে এলো, কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দিল না। গলা শক্ত করে তুমি এসব কি বলছো? এক মুহূর্ত থামে কাপা অথচ দৃঢ় স্বরে যোগ করলো, আমি কেন তোমাকে মারবো? আমি তো আমার স্বামী। শেষ কথাটার সঙ্গে সঙ্গে তিথির চোখ নুয়ে গেল। তবু তুই আগে যা, তারপর আমি খাবো। কথাটার ভেতরে যতটা না সাবধানতা, তার চেয়ে বেশি ছিল অবিশ্বাস। তিথি কিছু বলল না, চুপচাপ টেবিলের দিকে তাকিয়ে রইল। প্রথমে ধীরে ধীরে চায়ের কাপটা তুলে নিল সে, দু চুমুক খেলো। গলা দিয়ে নামার সময় চা যেন আরও তেতে লাগলো। তারপর রুটি থেকে এক টুকরো ছিঁড়ে মুখে দিল, সঙ্গে একটু ভাজি। প্রতিটা কামড়ের সাথে বুকের ভেতরটা ভারী হয়ে উঠছিল, কিন্তু মুখে তার কোনো ছাপ পড়তে দিল না। খাওয়া শেষ করে মাথা নিচু করে বলল, এবার খাও। অভিষেক হঠাৎ ঠোঁট বাঁকিয়ে হাসল। হাসিটা একদম ঠান্ডা ধারালো। তোর কি মনে হয় আমি তোর এইটো করা খাবার খাবো? তারপর চেয়ারে গা এলিয়ে দিল আদেশের সুরে, বলল, যা, আবার করে নিয়ে আয়। কথাগুলো তিথির শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের মতন বয়ে গেল। সে মুখ খুলতে যাচ্ছিল, হয়তো কিছু বলবে, হয়তো ও নিজের অবস্থানটা বোঝাবে, কিন্তু তার মধ্যেই অভিষেক হুঙ্কার দিয়ে উঠল, একটা কথা বলে তোর জিব্বা টেনে ছেড়ে ফেলবো। আর আমার সাথে একদম ন্যাকামো করতে আসবি না, এসব আমার কাছে অসহ্য লাগে। অভিষেকের গলার স্বরটা এতটাই কঠিন ছিল যে কথাগুলো যেন বাতাস ছিঁড়ে ছুরি হয়ে ছুটে এলো। তিথির বুকের ভেতর হাহাকার উঠল, চোখে পানি জমে এলো, কিন্তু সে কাঁদল না। কাঁদতে নেই এটা সে জানে। তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও, আমি তোমাকে আবার খাবার বানিয়ে দিচ্ছি। কথাটার ভেতরে কোনো আবদার ছিল না, ছিল শুধু বাঁচার চেষ্টা। অভিষেক চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। উচ্চতা আর রাগ মিলিয়ে সে তখন আরও ভয়ঙ্কর লাগছিল। আমি তো তোর মধ্যে গিলতে পারি না, আমার কাজ আছে। এইটুকু বলেই আর পেছনে তাকালো না। দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। একটা শব্দ যেন তিথির বুকের ভেতর কিছু একটা চিরে দিয়ে গেল। ডাইনিং রুমটা হঠাৎ অদ্ভুতভাবে বড় আর ফাঁকা মনে হলো। তিথি আর দাঁড়িয়ে থাকতে পারল না, দপ করে চেয়ারে বসে পড়ল সে। পায়ের শক্তি যেন এক মুহূর্তে শেষ হয়ে গেছে। বুকের ভেতর জমে থাকা কান্না এবার চোখের পর্দায় ভাসতে লাগলো। চোখের সামনে হঠাৎ করে ভেসে উঠল অতীত। সেদিনের পর কেটে গেছে পুরো 1 মাস। সময় যেমন করে সব কিছুকে একটু একটু করে বদলে দেয়, তেমনি তিথি আর অভিষেকের সম্পর্ক যেন এক ধরনের অদ্ভুত পরিবর্তন এসেছে। অভিষেক আর তিথি কলেজে পাশাপাশি গিয়ে বসে। দুজন পাশাপাশি বসে ক্লাস করে, ফাঁকে ফাঁকে আড্ডা দেয়, একসাথে ক্যান্টিনে খায়। তুহিন, রুহান আর ছায়ার চোখে এই দৃশ্য মোটেও ভালো লাগছিল না। কলেজ করিডোরে, ক্যান্টিনে, ক্লাসের ফাঁকে ওরা বারবার তিথিকে বোঝানোর চেষ্টা করেছে, এই ছেলেটা ঠিক না, তুই অন্ধ হয়ে যাচ্ছিস, ও গরিব। কিন্তু কোনো কথায় তিথির ভেতরে ঢোকেনি। উল্টো সে শান্ত গলায় আত্মবিশ্বাসের সাথে গান দিয়েছে, মানুষ ধনী হোক বা গরিব, তার মনটাই আসল। যদি মনের দিক থেকে পরিষ্কার হয়, তাহলে এসব ভেদাভেদ করে কি লাভ আমাদের? এই কথাগুলো তুহিনের বুকে গিয়ে জমেছে বিষের মতন। সে চুপ থেকেছে, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা দাও দাও করে জ্বলেছে। তুহিনের চোখে অভিষেক আর শুধু একটা ছেলে নয়, সে এখন এমন একজন মানুষ যে তিথির জীবনের ভেতরে ঢুকে তাকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। বন্ধুর জন্য অসহায় রাগ, নিজের গোপন ভালোবাসা আর অভিষেকের প্রতি জমে থাকা ঘৃণ্য, সব মিলিয়ে তুহিনের মনটা ক্রমশ অস্থির হয়ে উঠছিল। তার মনে হচ্ছিল এই ছেলেটাকে যদি
একবার দূরে সরানো যায়, কিন্তু কিছু ইচ্ছা থাকে যেগুলো মুখে বলা যায় না, শুধু ভেতরে ভেতরে চাপা আগুন হয়ে জ্বলে। 1 মাসের এই আগাত শান্তির আড়ালে আসলে তৈরি হচ্ছিল আরও এক বড় এক ঝড়, যার আজ তখনও কেউ পুরোপুরি টের পায়নি। একদিন নয়, 2 দিন নয়, ধীরে ধীরে তুহিন, রুহান আর ছায়া ইনিয়ে বিনিয়ে অভিষেকের কাছ থেকে একটা কথা শুনে ফেলে। অভিষেক নাকি সত্যিই তিথিকে পছন্দ করে, আর ভ্যালেন্টাইন্স ডেতে ওকে প্রপোজ করার ইচ্ছা আছে। এই খবরটা শোনার পর তুহিনের ভেতরে রাগ যেন হঠাৎ করে একটা দিক পেয়ে গেল। এতদিন যে ক্ষোভটা চুপচাপ জমেছিল, এবার সেটার একটা সুযোগ তৈরি হলো। অভিষেককে অপমান করার, ছোট করার, ভেস্তে দেওয়ার সুযোগ। তুহিন খুব হিসেবি মানুষ। সে জানে সরাসরি তিথিকে কিছু বললে লাভ নেই। তিথি এখন কথা শুনতে চায় না, উল্টো বোঝাতে যায়, যুক্তি দেয়, বিশ্বাসের গল্প শোনায়। তাই তুহিন অন্য পথ নিল। সে গিয়ে সব কিছু বলে দিল তিথির বাবাকে। মেয়ের নাম জড়িয়ে ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ, এই শব্দগুলো তিথির বাবার কানে যেতেই আগুন ধরে গেল। বাবার চোখে এসব মানে অসম্ভব বা অবাধ্যতা সীমা ছাড়ালো। সেদিন বাড়ির পরিবেশটা হঠাৎ ভারী হয়ে উঠল। তিথি সব বুঝে গেল। বাবার চোখের দিকে তাকিয়ে সে বুঝে গেল এবার আর না বলার কোনো জায়গা নেই। সে চাইলেও আর অস্বীকার করতে পারল না। মনের ভেতর বিশ্বাসটা তখনও কাঁপছিল, কান্না আসছিল, গলা পেয়ে নামতে চাচ্ছিল অনেক কথা, অনেক অনিচ্ছা। সে এই কাজটা করতে চায় না, একদমই না। কিন্তু তিথি জানে এই বাড়িতে চাওয়া আর না চাওয়ার খুব একটা দাম নেই। যা করতে বলা হয় সেটাই করতে হয়। সে নিজেকে বলতে লাগলো কাজটা করতে চায় না, কিন্তু করতে তো হবেই। চোখ মুছে সে চুপ করে বসে রইল। ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে পড়ছিল, বিশ্বাস, স্বপ্ন আর নিজের ওপর নিজের অধিকার। ভ্যালেন্টাইন ডে তখনও আসেনি, কিন্তু তার আগেই ভালোবাসার নামে, বিশ্বাসের নামে একটা বড় অশুভ ছায়া তিথির জীবনের ওপর নেমে আসছিল। আর এই গল্পে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল তিথি সেটা জেনেও চুপ করে মেনে নিতে প্রস্তুত। অফিসে এসে নিজের কেবিনে বসে আছে অভিষেক। কম্পিউটারের স্ক্রিনটা জ্বালানো, ফাইল খোলা, সবই আছে, কিন্তু মনটা কোথাও নেই। অদ্ভুত একটা অস্বস্তি বুকের ভেতর পাক খাচ্ছে। কেন এমন লাগছে সে নিজেও ঠিক বুঝতে পারছে না। সে তো তিথিকে কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করেছে। প্রতিশোধের হিসাব ছিল পরিষ্কার, ঠান্ডা। তাহলে আজ কেন বারবার চোখের সামনে ভেসে উঠছে তিথির সেই কান্না ভেজা ফ্যাকাশে মুখটা? কেন মনে পড়ছে কিছু বলার আগে যেভাবে তার চোখ দুটো লাল হয়ে উঠেছিল? অভিষেক বিরক্ত হয়ে চেয়ারের পিঠ হেলান দিল। নিজেকেই মনে মনে বলল, এগুলো দুর্বলতা, এসব ভাবার কিছু নেই। ঠিক তখনই দরজায় হালকা নক পড়ল। অভিষেক যান্ত্রিকভাবে বলল, কাম ইন। দরজা খুলে ভেতরে ঢুকলো একজন পরিচিত মুখ। জান্নাত। হ্যাঁ, সেই জান্নাত। একসময় যে তিথির বেস্ট ফ্রেন্ডের তালিকায় ছিল, যে নীরবে অনেক কিছুই দেখেছে আর আরও বেশি বুঝেছে। জান্নাত ভেতরে এসে অভিষেকের সামনে রাখা চেয়ারে বসতে বসতেই বলল, কি হয়েছে অভিষেক, তোমাকে আজ কেমন যেন লাগছে? একটু থেমে চোখের দিকে তাকিয়ে চোখ করল। শরীর খারাপ নাকি? অভিষেক দৃষ্টি সরিয়ে নিল। সংক্ষিপ্ত উত্তর, তুমি কি কোনো দরকারে এসছো? কেন, আমি কি তোমার সঙ্গে এমনি দেখা করতে আসতে পারি না? অভিষেক একটু থমকে গেল। কথাটার মধ্যে অভিযোগ ছিল না, কিন্তু ছিল অধিকার বোধ, যেটা সে এই মুহূর্তে সহ্য করতে পারছিল না। এরকম কিছু না জান্নাত, আমি ভাবছিলাম তুমি হয়তো কোনো কাজে এসেছো। কিছু না বলে জান্নাত উঠে দাঁড়ালো। ধীরে ধীরে অভিষেকের চেয়ারের পেছনে গিয়ে দাঁড়ালো। কেবিনের নীরবতার ভেতরে তার উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠল। হঠাৎ সে 2 হাতে অভিষেকের মাথায় আলতো করে চাপ দিতে দিতে বলল, আমি তোমার ভালো বন্ধু, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কি সবসময় কোনো প্রয়োজন থাকতে হবে? শুধু দরকারি আসতে হবে, এটা কোনো কথা না। মুহূর্তের মধ্যেই এক ধরনের অস্বস্তিকর নৈকট্য জন্ম নিল। অভিষেকের মাথার ভেতর তখনও তিথির সেই ফ্যাকাশে মুখটা ভাসছে, আর এই স্পর্শটা তাকে আরও অস্থির করে তুলল। সে হঠাৎ করে উঠে দাঁড়ালো, হালকা কিন্তু দৃঢ় ভঙ্গিতে জান্নাতকে সরিয়ে দিয়ে বলল, জান্নাত প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে বলো না। অভিষেক জানালার দিকে তাকিয়ে রইল। গলাটা ভারী হয়ে এলো। এখানে মাথা খুব এলোমেলো, আপাতত রেস্ট নিতে চাই, পরে সব বলবো। এই কথার পর জান্নাত আর জোর করল না। সে বুঝে গেল এখন কথা বাড়ালে লাভ নেই।
চোখে হালকা দুঃখ নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে একবার পেছনে তাকালো। অভিষেক তখনও জানালার দিকে তাকিয়ে একজন মানুষ যে নিজের সিদ্ধান্তেই আটকে গেছে। কেবিনের দরজা বন্ধ হয়ে গেল। ভেতরে রয়ে গেল অভিষেক একাই। আর সেই নীরবতার মধ্যে আরও স্পষ্ট হয়ে উঠল তার মনের ভেতরের অস্থিরতা, যেটা সে যতই চাপা দিতে চাইছে ততই জোরে মাথা তুলছে। সারাদিন কাজ করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে তিথি নিজেও খেয়াল করেনি। আজ কাজের পরিমাণটা অন্যদিনের চেয়ে অনেক বেশি ছিল। বাবার বাড়িতে কাজ করলেও এতটা না। আজ রান্না করেছে একের পর এক, তারপর পুরো বাড়ি পরিষ্কার করেছে, বাগানের ফুল গাছে পানি দিয়েছে। হাত পা ব্যথায় জড়িয়ে আসছিল, মাথাটা ভারী লাগছিল। শেষমেশ শরীরটা আর সইতে পারল না। বিছানায় শুয়েছিল শুধু একটু বিশ্রামের জন্য। চোখ দুটো জ্বালা করছিল, পলক ভারী হয়ে আসছিল। একটু চোখ বুঝি এই ভেবে শুয়েছিল সে, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই টের পায়নি। রুমের ভেতরে তখন নিঃশব্দ। কিছুক্ষণ পর দরজা খুলে অভিষেক ঢুকল। দিনভর অফিসের ক্লান্তি আর মুখে স্পষ্ট। টাই খুলে বিছানার দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। তিথি ঘুমিয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে বালিশে ছড়িয়ে আছে। মুহূর্তেই অস্বাভাবিকভাবে শান্ত। দিনের সব কষ্ট যেন ঘুমের ভেতরে গিয়ে একটু থেমেছে। সেই ফ্যাকাশে মুখটা দেখে অভিষেকের বুকটা ভেতরে হঠাৎ করে একটা অচেনা টান অনুভব করলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই মেয়েটাকে আগলে রাখি, এই ক্লান্ত মুখটার দায়িত্ব নিই। ভালোবাসার অনুভূতিটা খুব হালকা করে মাথা তুলছিল, কিন্তু ঠিক তখনই পুরনো স্মৃতিটা ঝাঁপিয়ে পড়ল। সেই আঘাত, সেই বিশ্বাস ভাঙার দিন, সেই কথাগুলো যেগুলো আজও তার ভেতরে বিষ হয়ে জমে আছে। অভিষেকের চোখের দৃষ্টি কঠিন হয়ে গেল। বুকের ভেতরে নরম অনুভূতিটা মুহূর্তেই রাগে নুপ নিল। সে আচমকা তিথিকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের ঠান্ডা পানির বাথটবে ফেলে দিল। তিথি ঘুম উড়ে গেল। মুহূর্তেই চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো বাথটবে। আতঙ্ক নিয়ে উঠতে গিয়ে ঠিক করলো, তখনই অভিষেক ঝুঁকে তিথির দুই হাত বাথটবের সাথে চেপে ধরে। চেহারায় রাগ, চোখে জমে থাকা পুরনো বিষ। তোর সাহস কি করে হয় আমার বেটে শোয়ার? অভিষেকের গলায় তাচ্ছিল্য আর অপমান একসাথে মিশে আছে। সারে এলোমেলো করে শুয়ে কি আমাকে সিরিয়াস করতে চাস? কথাগুলো তিথির মাথার ভেতরে বিস্ফোরণের মতন বাজলো। এতক্ষণ সে সব অপমান, সব কটু কথা চুপচাপ সহ্য করেছে, কিন্তু এই শেষ কথাটা এটা আর পারল না। তুমি যা খুশি করতে পারো অভিষেক, আমাকে নিয়ে অপমান করতে পারো, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলবে না। এই প্রথম তার গলায় ভয় নয়, প্রতিবাদ। অভিষেক এক মুহূর্ত থমকে গেল। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। কেন? তোর তো কলেজে ভাতার ছিল, তাই না? তিথি আর নিজেকে ধরে রাখতে পারছিল না। ভেতরে জমে থাকা অপমান, রাগ আর ক্ষোভ একসাথে ফেটে বেরিয়ে এলো। অভিষেক, চিৎকারটা ওয়াশরুমের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গেল। অভিষেক হঠাৎ করে তার হাত ছেড়ে দিয়ে গলা চেপে ধরল। চোখে জমে উঠল ভয়ঙ্কর এক রাগ। পরিস্থিতি তখন তিথির নিয়ন্ত্রণের বাইরে। ভয় আর আতঙ্কে তার শরীর শক্ত হয়ে গেল। নিঃশ্বাসটা যেন আটকে আসছিল। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, এই বুঝি সব শেষ। সময়টা কয়েক সেকেন্ডের, কিন্তু তিথির কাছে হলো এক যুগ। চোখ উল্টে দিল। ঠিক শেষ মুহূর্তেই অভিষেক তাকে ছেড়ে দিল। সে এক ধাপ পিছিয়ে গিয়ে ঠান্ডা স্বরে বলল, তাড়াতাড়ি কাপড় পাল্টে বাইরে আয়, নইলে আমি নিজে পাল্টে দেব। কথাগুলো হুমকির মতো ঝুলে রইল বাতাসে। এইটুকু বলে অভিষেক আর দাঁড়ালো না, ওয়াশরুম ছেড়ে বেরিয়ে গেল। ভেতরে একা পড়ে রইল তিথি। দেওয়ালে ভর দিয়ে সে ধীরে ধীরে বসে পড়ল। শরীর কাঁপছে, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। হাত দুটো দিয়ে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদতে কাঁদতে সে কাপড় পাল্টাতে লাগলো। মনে হচ্ছিল আজ সে শুধু কাপড় নয়, নিজের শেষ শক্তিটুকুও খুলে ফেলছে। কিছু আঘাত শরীরে দাগ ফেলে, আর কিছু আঘাত মানুষের ভেতরটা নিঃশব্দে ভেঙে দেয়। ওয়াশরুম থেকে বেরোতেই তিথি যেন আচমকা একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেল। সামনে তাকাতেই তার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। জান্নাত খাটে বসে আছে, অভিষেকের ঠিক পাশে। এক মুহূর্তের জন্য তিথির মাথা ঘুরে উঠল। চোখে মুখে যে আতঙ্ক আর অস্বস্তির ছাপ ফুটে উঠল, সেই দেখে অভিষেকের ঠোঁটের কোণে একটা নিষ্ঠুর তৃপ্তির হাসি লেগে গেল, যেন এই দৃশ্যটায় সে চেয়েছিল। তুই এখানে? তিথি মুখ খুলতে যাচ্ছিল,
হয়তো কিছু বলবে, হয়তো নিজেকে ব্যাখ্যা করবে, কিন্তু তার আগেই অভিষেক হেসে কথাটা কেটে দিল। আরে কাজের লোক, এত মাথা ঘামিও না। কথাটা এমনভাবে ছুড়ে দিল যেন তিথি কোনো মানুষই না, শুধু একটা পরিচয়হীন অস্তিত্ব। তারপর তিথির দিকে তাকিয়ে আদেশের সুরেই বলল, যা, আমাদের জন্য খাবার নিয়ে আয়। সময়টা যেন থমকে গেল। তিথি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল কানে কি সে ঠিকই শুনল। কাজের লোক, এই পরিচয়টাই শেষমেশ তার জন্য ঠিক করা হলো। সে বুঝতে পারছিল না রাগ করবে, কাঁদবে, না চিৎকার করবে, নাকি আগের মতোই সব গিলে নেবে। এক মুহূর্তের জন্য তার মনে হলো আজ শুধু অপমান করা হলো না, আজ তাকে মানুষের তালিকা থেকেই নামিয়ে দেওয়া হলো। কিছু কথা থাকে যেগুলো শোনার পর মানুষ আর আগের মতন থাকে না। তিথি আর এক মুহূর্তও দাঁড়ালো না, কোনো কথা না, কোনো প্রতিবাদ না, শুধু নিঃশব্দে ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দটুকুও যেন কানে এলো না কারো। কিন্তু তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রুমের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। দরজাটা বন্ধ হতেই জান্নাত অভিষেকের দিকে তাকালো, চোখে প্রশ্ন, কণ্ঠে অবিশ্বাস। সত্যি করে বলতো তিথি এখানে কেন? ওর বাবা তো অনেক বড় লোক, ওকে তো কেউ কোনোদিন মানুষের বাড়িতে কাজ করতে দিবে না। অভিষেক খাটের হেডবোর্ডে হেলান দিয়ে বসে। ওকে আমি বিয়ে করেছি, কিন্তু শুধু নামে। একটা ছোট্ট বিরতি, তারপর আরও নির্দয় স্বরে, ওকে শাস্তি দেওয়ার জন্য। এই কথাটুকু শুনতে জান্নাতের মাথার ভেতর যেন আকাশ ভেঙে পড়ল। ধীরে ধীরে তার ভেতরে জন্ম নিল অন্য কিছু, একটা তিক্ত আনন্দ, একটা বিকৃত সন্তুষ্টি। মনে মনে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, এই তিথিকে শাস্তি পেতেই হবে। আমি যদি কিছুদিন তোমার বাসায় থাকি, খারাপ লাগবে? আচ্ছা, থাকো। এই কথাটা শুনে জান্নাত মুখ নিচু করল, কিন্তু তার চোখের কোণে ফুটে উঠল একটুখানি শয়তানি হাসি। কারণ সে জানত এই বাড়িরতে তার আশা মানে কারোর জন্য আরেকটা নরক খুলে যাওয়া, আর সেই নরকের মাঝখানে দাঁড়িয়ে থাকবে তিন্নি। রাতের খাওয়া দাওয়া শেষ। তিথি নিঃশব্দে থালা বাসন গুছিয়ে রাখে। কোনো ক্লান্তির শব্দ নেই, কোনো অভিযোগ নেই। নিজের মতো কাজ ছেড়ে সে রুমের দিকে ফিরে আসে। রুমে ঢুকেই দেখে অভিষেক এখনও ল্যাপটপ খুলে বসে আছে। স্ক্রিনের আলো তার মুখে পরে কঠিন রেখা টেনে দিয়েছে। কাজের ভেতর ডুবে আছে, নাকি ইচ্ছে করে তিথিকে উপেক্ষা করছে তা বোঝা যায় না। তিথি কিছু বলে না, নিজের মতন ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে চুল আঁচড়াতে থাকে। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থম মেরে যায়। চেনা মুখ, অথচ কত বদলে গেছে। ঠিক তখনই অভিষেক আর চোখে তাকায়। তিথির হাতে চোখ পড়তে তার ভ্রু কুঁচকে যায়, কাটা দাগ। কলেজের সময় তো এসব ছিল না। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের ছায়া এসে অভিষেক ঠান্ডা গলায় বলে ওঠে, প্রেমিকের জন্য হাত কেটেছিল নাকি? কথাটা যেন হাওয়ায় ছুঁড়ে দেওয়া একটা ছুরি। তিথির হাত থেকে থেমে যায়, চিরুনিটা মাঝপথেই আটকে থাকে। এক মুহূর্ত শুধু নিঃশ্বাসের শব্দ। তারপর ধীরে ধীরে সে আয়নার দিকে থেকে চোখ সরিয়ে অভিষেকের দিকে তাকায়। চোখে রাগ নেই, এক অদ্ভুত শান্ত মুচকি একটা হাসি ফুটে ওঠে ঠোঁটে। হাসিটা এতটাই বিষণ্ণ যে সেটা হাসি বলেই মনে হয় না। না, বিনা অপরাধে কাউকে কষ্ট দেওয়ার অপরাধে নিজেকে শাস্তি দিয়েছিলাম। রুমের ভেতর হঠাৎ যেন বাতাস ভারী হয়ে যায়। অভিষেক কিছু বলে না। ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলেও মনটা আর সেখানে থাকে না। আর তিথি, সে আবার চুল আঁচড়াতে শুরু করে। চারদিকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। নরম করুণ সেই ডাক যেন অন্ধকার ভেদ করে তিথির কানে এসে লাগে। তিথি ধীরে ধীরে উঠে বসলো। ফ্লোরে শুয়ে থাকার কারণে সারা শরীরটা কেমন অবশ হয়ে আছে, বিশেষ করে কোমর আর কাঁধে টান ধরেছে। একটু নড়তেই ব্যথা চেপে ধরল, তবুও সে মুখে কোনো শব্দ আনল না। এই রুমে কষ্টের শব্দও যেন বাড়তি বোঝা। কাল রাতে সে সোফায় শুতে চেয়েছিল, শুধু একটু আরাম পাওয়ার আশায়, কিন্তু অভিষেকের উত্তর ছিল সংক্ষিপ্ত আর কঠিন। ফ্লোরেই ছবি। তিথি আর কিছু বলেনি, কারণ সে জানে এখানে কথা বাড়ানো মানে নিজের অপমানটা নিজেই বাড়িয়ে নেওয়া। ধীরে ধীরে উঠে অজুর জন্য যায়। ঠান্ডা পানিতে হাত মুখ ধুতেই শরীর কেঁপে ওঠে। পানির ছোঁয়ায় যেন রাতের জমে থাকা ক্লান্তি একটু একটু করে সরে যায়। আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে সে এক মুহূর্ত থামে। চোখের নিচে ঘুমহীনতার ছাপ, মুখে অবসাদ, তবু দৃষ্টিতে একরকম নীরব স্থিরতা। নামাজে দাঁড়ায় তিথি।
ফজরের নামাজের প্রতিটা সিজদায় তার বুকের ভেতরের ভারটা যেন আল্লাহর সামনে নামিয়ে রাখে। সে কোনো অভিযোগ করে না, কোনো প্রশ্নও তোলে না, শুধু মনে মনে দোয়া করে আরও একটু সহ্য করার শক্তি যেন দেওয়া হয়। নামাজ শেষ করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে সে। একবার মনে হয় অভিষেককে ডেকে দেবে, হয়তো শুধু জানিয়ে দেবে যে সকাল হয়েছে। পরক্ষণে নিজে সেই ভাবনা কাটিয়ে ওঠে, ডাক দিলে যদি আবার রেগে যায়। সকাল সকাল কথা শুনে লাভ কি? হালকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে উঠে দাঁড়ায়। রুমের ভেতরে দম বন্ধ লাগছে, তাই নিঃশব্দে পা বাড়ায় বাগানের দিকে। ভোরের আলো তখনও পুরো ফোটেনি, ঘাসের ওপর শিশির ঝকঝক করছে, বাতাসে কাঁচা মাটির আর পাতার গন্ধ। এখানে অন্তত কেউ তাকে থামায় না, এখানে সে কিছুক্ষণ নিজের মতন থাকতে পারে। তিথি বাগানের মাঝে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। এই ভোর, এই আজানের ধ্বনি, এই নীরবতাই এখন তার সবচেয়ে বড় আশ্রয়। আর সে জানে এই নীরবতার ভেতর দিয়ে তাকে আবার নতুন একটা দিন শুরু করতে হবে। সকাল 8টা। রান্নাঘরে তখন হালকা গরম আর চায়ের পাতার গন্ধ ভাসছে। তিথি এক চুলায় চা বসিয়েছে, আরেক চুলায় তরকারি। দুটো কাজ একসাথে করতে গিয়ে কপালে হালকা ঘাম জমেছে, তবু হাতে কোনো তাড়া নেই। সব কিছু করছে চুপচাপ, অভ্যাসের মতোই। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। কি রে অভিষেক, কিভাবে ফাঁসালি? কথাটা যেন ইচ্ছে করে ধারালো করে ছোড়া। তিথি চমকে উঠলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয়। ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়। দরজার পাশে জান্নাত দাঁড়িয়ে আছে, ঠোঁটে বাঁকা হাসি, চোখে কৌতূহল আর হিংসার মিশেল। তিথি কিছু বলে না, সে জানে এই বাড়িতে ঝামেলা করলে ঝামেলায় পারবে। চুপ থাকায় এখানে সবচেয়ে নিরাপদ উত্তর। তাই সে আবার চূড়ার দিকে মন দেয়, যেন প্রশ্নটায় সে শোনেনি। কিন্তু জান্নাত থামে না, একই কথা আবার ছুড়ে দেয়, এবার আরও স্পষ্ট করে। বলছি অভিষেককে কিভাবে ফাঁসালি? তিতির হাতটা এক মুহূর্তের জন্য থেমে যায়। চামচটা কড়াইয়ের কিনারে ঠুকে হালকা শব্দ হয়। সে বুঝে যায় চুপ থাকলে এবার আর রেহাই নেই। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ায়, গলার কোনো কাপড়ই নেই আর ক্লান্ত সত্যের ভার। তারপর সে শান্ত স্বরে বলে। জান্নাত ঠোঁট বাঁকিয়ে তিথির দিকে তাকিয়ে বলল, আমি কিচ্ছু করিনি, অভিষেক নিজে আমাকে বিয়ে করেছে। আর ইনফ্যাক্ট আমি জানতামই না অভিষেক এত বড় বিজনেসম্যান। তোর বাবা তো সব জানতো, তাই তো কলেজ ঝুলিয়ে দিয়েছে বড়লোক জামাই সেই হিসেবেই। সেদিন এত অপমান করেছিলি, তাহলে আবার বিয়ে করলি কেন? টাকা দেখে? কথাগুলো যেন ইচ্ছে করেই বিষ মাখানো। তিথির বুকের ভেতরটা কেঁপে উঠল। এতক্ষণ সে চুপ ছিল, সহ্য করছিল, কিন্তু এই কথায় আর নিজেকে ধরে রাখতে পারল না। ধীরে ঘুরে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, জান্নাত, মুখ সামলে কথা বলো, নয়তো ভালো হবে না কিন্তু। এই প্রথম তার গলায় প্রতিবাদের ঝাঁজ। জান্নাতের চোখ লাল হয়ে উঠল। অপমানের আগুনে সে আর নিজেকে সামলাতে পারল না। আমাকে তুই কথা শোনাস, দেখ আমি কি করি। এরপর যা ঘটল, তিথি ভাবনারও সময় পেল না। চুলো চা ঝটকায় উল্টে দিল জান্নাত। গরম চা তিথির হাতের ওপর পড়তেই তিথি চিৎকার করে উঠল। একটা তীব্র যন্ত্রণা যেন মুহূর্তেই তার স্নায়ু জ্বালিয়ে দিল। তিথি হাতটা টেনে নিল বুকে চেপে ধরে। চোখে জল এসে গেল, ব্যথায়, অপমানে, অসহায়তায়। রান্নাঘরের ভেতর তখন শুধু তার কাপা শ্বাস আর ফোটা ফোটা চায়ের গন্ধ। আর জান্নাত এক মুহূর্ত থমকে থেকে ঠোঁটের কোণে ঠান্ডা একটা হাসি টানল, যেন সে যা চেয়েছিল ঠিক সেটাই করেছে। ঠিক তখনই জান্নাতের চোখ পড়ে যায় অভিষেক এই দিকেই আসছে। 1 সেকেন্ডের মধ্যেই তার মুখের ভাব পাল্টে যায়, চোখের রাগ মিলিয়ে যায়, ঠোঁট কেঁপে ওঠে। আচমকা সে নিজেই মেঝেতে বসে পড়ে, যেন পা হড়কে গেছে। পরক্ষণে শুরু হয় ন্যাকা কান্না, জোরে করুণ স্বরে। তিথি, তুমি আমাকে এভাবে ফেলে দিলে কেন? আমি তো তোমাকে কিচ্ছু বলিনি। অভিষেক আমার ভালো বন্ধু, সেই হিসাবেই তো আমি কিছুদিন ওর বাড়িতে থাকছি, তাই বলে তুমি আমাকে এইভাবে ফেলে দিবে? কথাগুলো এমনভাবে সাজানো যেন সে নিঃসন্দেহে নির্যাতিত আর তিথি অপরাধী। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দরজায় এসে পৌঁছায় অভিষেক। মেঝেতে বসে থাকা জান্নাতকে দেখে তার মুখের রং বদলে যায়। কি হয়েছে জান্নাত, এভাবে মেঝেতে বসে আছো কেন? সে দ্রুত জান্নাতের পাশে বসে পড়ে, হাত বাড়িয়ে ধরতে যায়। চোখে স্পষ্ট উৎকণ্ঠা, কণ্ঠে যত্ন। রান্নাঘরের ভেতর তখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। জান্নাত মেঝেতে বসে ন্যাকা কান্না জুড়ে দিল, চোখের কোণে জল, কণ্ঠে কাঁদুনি। সে অভিষেকের দিকে তাকিয়ে বলল, তিথি, আমাকে ফেলে দিয়েছে অভিষেক। আমি তো শুধু চা খেতে এসেছিলাম। আর আমাকে বলে তুই আমার স্বামীর বাড়িতে কেন পড়ে আছিস, এসে বলে হঠাৎ আমাকে ধাক্কা মারে।
কথাগুলো এমনভাবে ছুড়ে দিল যেন সত্য আর মিথ্যের মাঝখানে আর কোনো ফারাকি নেই। অভিষেকের চোখ মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। কোনো প্রশ্ন নেই, কোনো যাচাই নেই। এক ঝলকে সে উঠে দাঁড়ালো। পরের সেকেন্ডেই সজোরে একটা থাপ্পড়। শব্দটা রান্নাঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। তিথির মাথা একপাশে ঘুরে গেল, কান ঝাঁঝা করতে লাগলো, চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে যেন ভুলেই গেল কথা বলতে হয়, প্রতিবাদ করতে হয়। ঠোঁট কাঁপল, কিন্তু শব্দ বেরোলো না। এক সেকেন্ডও দেরি না করে অভিষেক নিচু হয়ে জান্নাতকে কোলে তুলে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আর তিথি, সে একা দাঁড়িয়েই রইল রান্নাঘরের মাঝখানে। ছড়িয়ে থাকা চা আর নিজের পোড়া হাত, সব কিছু যেন হঠাৎ বাস্তব হয়ে উঠল। হাতের ওপর ফোসকা উঠেছে, জ্বালা করছে অসহ্যভাবে, কিন্তু সেই যন্ত্রণা যেন এখন কিছুই না। হঠাৎ সে পাগলের মতন হেসে উঠল। হাসিটা কাপা, ভাঙা, বিষে ভেজা। হায় রে ভাগ্য! ফিসফিস করে বলল সে। হাতের জ্বালা কিছুই না। যে আগুনটা আজ তার আত্মসম্মানে লেগেছে, তার কাছে এই পোড়া হাত কিছুই না। তিথি হলরুমের সোফায় বসেছিল। শরীরটা নয়, যেন পুরো অস্তিত্বটাই এখানে ধসে পড়েছিল। হাতের ফোসকায় জ্বালা করছে, গালে এখনো থাপ্পড়ের রেশ, কিন্তু সে কোনো কিছুর দিকে ঠিক করে তাকাতে পারছিল না। চোখ দুটো ফাঁকা, নিঃশ্বাসগুলো ভারী। বাড়ির ভেতর নিস্তব্ধতা, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ। প্রতিটা সেকেন্ড যেন তাকে মনে করিয়ে দিচ্ছে সে এখনও বেঁচে আছে। কিছুক্ষণ পর সিঁড়ির দিক থেকে পায়ের শব্দ শোনা গেল। অভিষেক নিচে নেমে এলো। সে একবারও তিথির হাত, গাল কিংবা চোখের দিকে তাকালো না। তাকালো শুধু এমনভাবে যেমন কেউ কোনো অপরাধের দিকে তাকায়। রাগ আর হুঁশিয়ারির মিশেলে গলার স্বর ছিল কঠিন, ঠান্ডা, নির্দয়। জান্নাত আমার ফ্রেন্ড, আর ওই বাড়িতেই থাকবে। এক মুহূর্ত থেমে চোখ শুরু করে আরও বলে, তোর কারণে যদিও আর একবার কষ্ট পায়, তাহলে তোর খবর আছে। এই কথাগুলোয় যেন চূড়ান্ত রায়। আর কিছু না বলে সে হনন করে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা সজোরে বন্ধ করে গেল। শব্দটা বুকের ভেতর ধাক্কা দিয়ে ঢুকে গেল তিথির। বাড়িটা আবার নিস্তব্ধ। ওপরের তলার বারান্দা থেকে জান্নাত সব দেখছিল। তিথির ভাঙা মুখ, অভিষেকের রাগী কণ্ঠ, দরজার বন্ধ হয়ে যাওয়া সব কিছু। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল একটুখানি বিজয়ী হাসি। চোখে কোনো অপরাধ নেই, আছে শুধু তৃপ্তি। আর নিচে তিথির চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। সে শব্দ করে কাঁদে না, বুক ছিঁড়ে কোনো আহাজারি বের হয় না। শুধু নীরবে অশ্রু গড়িয়ে পড়ে একটার পর একটা, যেন প্রশ্নহীন আত্মসমর্পণ। এই বাড়িতে আজ সত্য আর মিথ্যার কোনো দাম নেই। এখানে শুধু বিশ্বাসের নামে অন্যায়টাই জিতে যায়। আর তিথি বুঝে যায় এই কান্না কেউ মুছিয়ে দেবে না। অফিসে এসে চেয়ারে বসেছে অভিষেক, কিন্তু মনটা সেখানে নেই। ল্যাপটপের স্ক্রিনে ফাইল খোলা, মেল জমে আছে, ফোনের নোটিফিকেশন জ্বলছে, তবু কিছুই চোখে ঢুকছে না। কলমটা হাতে নিয়ে বারবার টেবিলে ঠুকছে, আবার থেমে যাচ্ছে। বুকের ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে আছে। কেন এমন লাগছে সে নিজেও ঠিক বুঝতে পারছে না। একটাই কথা বারবার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। আমি কি তিথির সাথে অন্যায় করছি? প্রশ্নটা আসতেই যেন হঠাৎ বুকের কোথাও খচখচ করে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে তিথির পোড়া হাত, স্তব্ধ মুখ, নিঃশব্দে পড়ে থাকা চোখের জল। এক মুহূর্তের জন্য অভিষেকের ভ্রু কুঁচকে যায়। পরক্ষণে সে নিজেকেই ধমক দেয়। না, আমি কোনো অন্যায় করিনি। যা করেছি ঠিকই করেছি। নিজেকে বোঝাতে থাকে ও শাস্তি পাওয়ার যোগ্য। ওর জন্যই তো সব কিছু নষ্ট হয়ে গেছে। এই বিয়ে, এই ব্যবহার, সবই তো প্রতিশোধ। চেয়ারের পেছনে হেলান দিয়ে সে মাথাটা এলিয়ে দেয়। চোখ দুটো অনিচ্ছা সত্ত্বেও বন্ধ হয়ে আসে। অফিসের কোলাহল ধীরে ধীরে দূরে সরে যায়। বাস্তবের শব্দগুলো ফিকে হয়ে যায়। আর ঠিক তখনই সে ডুবে যায় অতীতে। সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। কলেজ ক্যাম্পাসটা যেন একরকম রঙিন উৎসবে মেতে উঠেছিল। চারিদিকে হাসি, ফুলের গন্ধ, লাল গোলাপ আর রঙিন বেলুন। কেউ হাতে ফুল নিয়ে অপেক্ষা করছে, কেউ প্রিয় মানুষটাকে দেখে লাজুক হাসি লুকোচ্ছে। ভালোবাসার দিনে কলেজটা অন্যরকম প্রাণে ভরে উঠেছিল। অভিষেক সেদিন অসম্ভব খুশি। হাতে একগুচ্ছ তাজা ফুল, লাল আর সাদা গোলাপ মিশেলে। বুকের ভেতরটা উত্তেজনায় ধুকপুক করছিল। আজ সে তিথিকে প্রপোজ করবে। নিজের মনে বারবার কথা সাজাচ্ছিল, কি বলবে, কিভাবে বলবে, তিথি হাসলে কেমন লাগবে। কিন্তু এই খুশির আড়ালেই ছিল অন্য এক অন্ধকার পরিকল্পনা। তুহিন, রুহান আর ছায়া, ওরা আগে সব ঠিক করে রেখেছিল। কথার আড়ালে, হাসির আড়ালে একটা ফাঁদ পাতা ছিল।
শুধু একজনকে এতে টানতে চায়নি ওরা, জান্নাতকে। জান্নাত কয়েকবার না করেছিল, বলেছিল এইসব ভালো লাগছে না, কিন্তু তার না শোনেনি কেউ। আর তিথি তিথি ছিল সম্পূর্ণ নিরুপায়। সে জানতো এই দিনে সে যা করতে যাচ্ছে সেটা তার নিজের ইচ্ছায় নয়, বাবার কঠিন সিদ্ধান্ত, পরিবারের চাপ, সব মিলিয়ে সে আর না বলতে পারেনি। ওর মনে শুধু একটাই ভয় ঘুরছিল, যদি বাবার কথা না শোনে তার মায়ের ওপর গিয়ে সব চাপ পড়বে। সেই ভয়টায় তাকে নীরবে রাজি হতে বাধ্য করেছিল। হঠাৎ করেই অভিষেকের চোখে পড়ে তিথিকে। দূর থেকে তাকে দেখেই অভিষেকের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে তিথির দিকে এগিয়ে যায়। ফুলের তোড়াটা শক্ত করে ধরে সে হাসি মুখে তার সামনে দাঁড়াতে যাচ্ছে। ঠিক তখনই অজান্তে সে পা রাখছিল এমন এক মুহূর্তে যেটা তার আর তিথির জীবন চিরতরে বদলে দেবে। ব্যালেন্স নিতে সেই রঙিন দুপুরে ভালোবাসার মাঝে লুকিয়েছিল একটা ভয়ঙ্কর পরিকল্পনা। অভিষেক কিছু বলতে যাচ্ছিল, ফুলের তোড়াটা একটু সামনে বাড়িয়ে বুকের ভেতরের কথাগুলো সাজিয়ে নেওয়ার আগেই তিথি হঠাৎ কথা বলে উঠল। তার কণ্ঠটা অদ্ভুতভাবে শান্ত, অথচ ভেতরে চাপা কাঁপুনি। আমি জানি তুমি আমাকে প্রপোজ করবে। অভিষেক চমকে তাকালো। তিথির চোখে সে কি যেন দেখতে পেল, একটা গভীরতা, যেটার মানে সে তখন বুঝতে পারেনি। তিথি আবার বলল, আমি চাই তুমি আমাকে প্রপোজ করার আগে তোমার চোখে লাল ফিতা বেঁধে দেই। কথাটা শুনে অভিষেক হেসে ফেলল। তারপর খুশি গলায় বলল সে। আচ্ছা। তিথি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে একটা লাল ফিতা বের করলো। ফিতাটা হাতে নিতেই তার আঙুল কাঁপতে শুরু করলো। বুকের ভেতরটা হু হু করে উঠল। চোখের কোণে জল জমে এলো। সে চোখ নামিয়ে নিল। কাঁদলে চলবে না, এখন কাঁদলে সব ভেঙে পড়বে। এটা আমি চাইনি, কিন্তু আমার আর কোনো উপায় নেই। নিজেকে শক্ত করে সে অভিষেকের কাছে এগিয়ে গেল। ধীরে খুব যত্ন করে তার চোখে ফিতা বেঁধে দিল। গিঁটটা বাঁধার সময় হাতটা একটু থেমে গেল, যেন শেষ মুহূর্তে নিজেকেই প্রশ্ন করছে, এটা কি ঠিক? অভিষেক কিছু টের পেল না। চোখ বাঁধা অবস্থায়ও সে হাসছিল, বিশ্বাস করছিল। ঠিক তখনই তুহিন, রুহান আর ছায়া একসাথে এগিয়ে এলো। কথা না বাড়িয়ে, কোনো সুযোগ না দিয়ে তারা তিথিকে ওখান থেকে সরিয়ে আনলো। অভিষেক তখনও কিছু বুঝতে পারেনি। তার চোখ বাঁধা, চারপাশে শুধু পরিচিত কোলাহল, কলেজ ক্যাম্পাসের শব্দ ও দূরের হাসি, ফুলের গন্ধ। সে ভাবছে তিথি ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। বুকের ভেতরটা উত্তেজনায় ধুকপুক করছে। আজকের দিনটার জন্য সে কত স্বপ্ন দেখেছে। হঠাৎ সে হাঁটু গেড়ে বসে পড়ল। হাতের ফুলের তোড়াটা সামনে বাড়িয়ে কাপা কিন্তু আনন্দে ভরা কণ্ঠে বলল, তিথি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। কথাটা শেষ হতেই চারপাশে আচমকা ফেটে পড়ল হাসির শব্দ। একটা না, অনেকগুলো। উচ্চ স্বরের নির্মম উপহাসে ভরা হাসি। অভিষেক চমকে উঠে দাঁড়ালো। বুকের ভেতরটা কেঁপে উঠল। দ্রুত হাতে চোখের বাঁধন খুলে ফেলল। আর ঠিক তখনই তার সামনে খুলে গেল এক বিভীষিকাময় দৃশ্য। পুরো কলেজ ক্যাম্পাস, শিক্ষার্থী, পরিচিত মুখ, অচেনা মুখ, সবাই তাকিয়ে আছে তার দিকে। আর সবাই হাসছে, কেউ আঙুল তুলে, কেউ মোবাইল বের করে, কেউ ফিসফিস করে। সেই হাসির ভিড়ে দাঁড়িয়ে অভিষেক যেন একা, নগ্ন, অসহায়। সে তিথিকে খুঁজল, কিন্তু তার আগেই একটা প্রচণ্ড আঘাত। কিছু বোঝার আগেই তার শরীরটা কেঁপে উঠল। সামনে তাকিয়ে দেখে তিথির বাবা, হাতে শক্ত লোহার রড, চোখে আগুন, মুখে অন্ধ রাগ। তারপর আরেকটা আঘাত। অভিষেক মাটিতে হুমড়ি খেয়ে পড়ল। তিথি দূর থেকে সব দেখছে। তার মাথা ঘুরে উঠল। সে ভেবেছিল অপমান করবে, চিৎকার করবে, হয়তো গালমন্দ করবে, কিন্তু মারবে এটা সে জানতো না। বাবা! চিৎকার করে উঠল তিথি। বাবা, মেরো না! সে ছুটে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই তুহিন, রুহান আর ছায়া তাকে চেপে ধরল। থাম, এখন গেলে সব শেষ। তোকে আগেই ওর সাথে মিশতে বারণ করেছিলাম, শুনিসনি। এবারের মাসুল তো ওকে দিতেই হবে। তিথি ছটফট করতে লাগলো। চোখ দিয়ে অনবরত জল পড়ছে। গলা ফাটিয়ে আবার চিৎকার করলো। বাবা প্লিজ, মেরো না! কিন্তু তিথির বাবা তখন আর কিছু শুনছে না। একটার পর একটা আঘাত পড়তে থাকলো। অভিষেক নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, হাত তুলে মাথা ঢাকছে, কিন্তু রডের আঘাত থামছে না। কাপড়ে লাল রক্তের ছোপ ছোপ হয়ে উঠেছে। মাটিতে পড়ে থাকা ফুলের তোড়াটা রক্তে ভিজে যাচ্ছে। প্রায় নিঃশ্বাসহীন হয়ে মাটিতে লুটিয়ে থাকা অভিষেকের দিকে আর একবারও ফিরে তাকালো না তিথির বাবা। ভারী লোহার রডটা নিস্তেজ হাতে ছেড়ে দিয়ে ঠোঁটের কোণে এক চেলটে বাঁকা হাসি এঁকে সে ধীরে ধীরে সরে গেল, যেন সবকিছু তার জন্য নিছকে এক বিনোদন। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ল কলেজ চত্বর। চারদিক থেকে ছুটে এলো শিক্ষার্থীরা। কেউ করুণা নয়, বরং কৌতুক খুঁজছে।
আধভরা অভিষেককে দুজন টেনে দাঁড় করালো। কারো হাতে তখন কালির পাত্র, মুহূর্তের মধ্যে কালো কালি মাখিয়ে দেওয়া হলো তার মুখে। চেনা মানুষটাকে যেন অচেনা করে তোলার নিষ্ঠুর খেলায় মেতে উঠল সবাই। খুব শখ তাই না বড়লোকের মেয়ের সঙ্গে প্রেম করা? নে এবার শখ মিটা। বিদ্রুপ আর ঠাট্টার বাক্যগুলো হেসে হেসে ছুঁড়ে মারছিল তারা। চারপাশে অট্টহাসি, করতালি, শীষ, সব মিলিয়ে এক ভয়ঙ্কর কোলাহল। অভিষেক তখন দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে কোনো প্রতিবাদ নেই, শুধু অপমানের নীরব আগুন। না, থামুন, ওকে ছেড়ে দিন। কিন্তু তার কণ্ঠস্বর ভিড়ের গর্জনে হারিয়ে গেল। কেউ শোনেনি, কেউ শুনতেও চায়নি। তিথি ছুটে আসতে চেয়েছিল, কিন্তু পা যেন জমে গিয়েছিল মাটিতে। চোখের সামনে ভালোবাসার মানুষটাকে ভেঙে পড়তে দেখেও সে অসহায়, ঠিক যেমন এই সমাজে দুর্বলদের অসহায় হতে হয়। আর সেই মুহূর্তে কালিমাখা মুখে অপমান আর যন্ত্রণার ভার বয়ে নিয়ে অভিষেক বুঝে গেল, এই লড়াই শুধু ভালোবাসার নয়, এই লড়াই ক্ষমতার, শ্রেণীর আর নির্মম বাস্তবতার। ঠিক তখনই কেবিনের দরজায় আলতো কিন্তু স্পষ্ট একটা নক পড়ল। ঠক ঠক। অভিষেক চমকে উঠল। অতীতে সেই কালো কালিমাখা মুখ, অট্টহাসির কোলাহল আর অসহায় চিৎকার, সবকিছু মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে গেল। সে ধীরে ধীরে বর্তমানের বাস্তবতায় ফিরে এলো। চেয়ারে নড়েচড়ে সোজা হয়ে বসল। একবার গভীর শ্বাস নিয়ে স্বরটা স্বাভাবিক করার চেষ্টা করল। কাম ইন। দরজাটা খুলতেই ভেতরে ঢুকলো সুমনা, অভিষেকের অ্যাসিস্ট্যান্ট, হাতে কিছু ফাইল, মুখে পেশাদার ভদ্রতার হাসি। স্যার, কালকে মিস্টার রিফাতের মেয়ের বার্থডে পার্টি, আপনাকে আর ম্যামকে ইনভাইট করেছে। কথাগুলো শুনে অভিষেক কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। চোখের দৃষ্টি জানালার বাইরে হারিয়ে গেল, যেন আবারও কোনো পুরনো স্মৃতির দরজা খুলে যাচ্ছে। তারপর ধীরে ধীরে তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই পরিচিত বাঁকা হাসি। এবার আর সেটা অসহায়তার নয়, ওটা আত্মবিশ্বাসের, বিজয়ের। ওকে। সংক্ষিপ্ত উত্তর দিল সে। সুমনা মাথা নেড়ে বেরিয়ে যায়। অভিষেক চেয়ার থেকে একটু ঝুঁকে টেবিলের উপর রাখা ফোনটা তুলে নিল। স্ক্রিনে ভেসে উঠল একটা পিক। তিথি যান। হালকা স্বরে কিন্তু দৃঢ়তায় ভরা কণ্ঠে সে বলল, ডিয়ার তিথি চান, কালকের জন্য রেডি থেকো। ফোনটা টেবিলে রেখে অভিষেক আবার চেয়ারে হেলান দিল। জানালার কাছে তার প্রতিচ্ছবি স্পষ্ট। একসময় যে মানুষটা অপমানের ভারে ভেঙে পড়েছিল, আজ সে দাঁড়িয়ে আছে অন্য উচ্চতায়। অতীত এখনও তাকে তাড়া করে ফেলে, কিন্তু এখন সে জানে এই শহর, এই মানুষগুলো আর এই খেলায় শেষ হাসিটা তার হবে। রাত ঠিক 9টা। বাইরে বাতিগুলো জ্বলে উঠেছে। চারপাশে এক ধরনের নীরবতা, যেন রাত নিজেই অপেক্ষা করছে কোনো অশান্তির। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজার কাছে এসে জান্নাত নিজেই খুলে দিল। দরজাটা খুলতে তার চোখ দুটো ঝলমল করে উঠল। সামনে দাঁড়িয়ে অভিষেক। এক মুহূর্ত দেরি হল না সে। আচমকাই এগিয়ে এসে অভিষেককে শক্ত করে জড়িয়ে ধরে। অভিষেক, আমি তোমাকে সারাদিন অনেক মিস করেছি। অভিষেক কিছু বলার জন্য ঠোঁট খুলতেই চোখের কোণে অন্য এক দৃশ্য ধরা পড়ল। তিথি দাঁড়িয়ে আছে সিঁড়ির কাছে। তার চোখ দুটো করুণ দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়ে আছে। চোখের কোণে জমে থাকা পানি আর ধরে রাখতে পারছে না, টলমল করছে, যে কোনো মুহূর্তেই গড়িয়ে পড়বে। ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না, যেন সে এই দৃশ্যের অংশ নয়, শুধু নীরব এক দর্শক। অভিষেক সবটা দেখেও না দেখার ভান করল, বরং ঠোঁটের কোণে তুলে নিল সেই পরিচিত বাঁকা হাসি। জান্নাতকে আলতো করে জড়িয়ে ধরেই বলল, আমি তোমাকে অনেক মিস করেছি জান্নাত বেব। এই কথাটুকুই যথেষ্ট ছিল। জান্নাত খুশিতে গদগদ হয়ে উঠল। চোখ বন্ধ করে সে আরও ন্যাকামো করে বলল, তাই জান। তার হাসিতে ঘর ভরে গেল, কিন্তু সেই হাসির শব্দ তিথির কানে এসে যেন ছুরির মতন বেঁধে। আর কিছু শোনার শক্তি তার আর রইল না। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকেও সে বুঝে গেল এখানে তার আর কিছুই করার নেই। নিঃশব্দে ঘুরে দাঁড়ালো, তারপর হঠাৎ করে দৌড়ে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। পায়ের শব্দগুলো ক্রমশ মিলিয়ে গেল, কিন্তু বুকে জমে থাকা কান্না আর অপমানের ভার কোথাও মিলালো না। অভিষেক ধীরে কিন্তু দৃঢ়ভাবে জান্নাতকে নিজের থেকে সরিয়ে নিল। তার চোখে আর আগের সেই নরমতা নেই, কণ্ঠে জমে উঠেছে বিরক্তির ছায়া। যখন তখন এইভাবে জড়িয়ে ধরবে না, আমার ভালো লাগে না। কথাগুলো ছুড়ে দিয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। দ্রুত পায়ে হনন করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার পায়ের শব্দগুলো যেন ধাক্কা দিয়ে আছড়ে পড়ছিল দেওয়ালে। পেছনে দাঁড়িয়ে থাকা জান্নাত বিস্ময়ে তাকিয়ে রইল। এই আচরণ সে বুঝে উঠতে পারল না।
একটু আগে যে মানুষটা মিষ্টি গলায় কথা বলছিল হঠাৎ এমন বদলে গেল কেন? নিজের মনে ফিসফিস করে বলল সে। একটু আগেই তো কত সুন্দর করে কথা বলছিল, হঠাৎ কি হলো? ওপরে উঠে অভিষেক সোজা চলে গেল রুমে। ভেতরে ঢুকে চারপাশে তাকালো। বিছানা, টেবিল, জানালার পাশে থাকা চেয়ার সব ঠিক আছে, শুধু তিথি নেই। এক অজানা অস্থিরতা বুকের ভেতর কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে পা বাড়ালো ব্যালকনির দিকে। সেখানে গিয়ে দৃশ্যটা চোখে পড়ল। ব্যালকনির ঠান্ডা মেঝেতে বসে আছে তিথি। দুই হাঁটু বুকের কাছে টেনে নিয়ে মুখ গুজে রেখেছে তার মাঝখানে। কাঁধ দুটো বারবার কেঁপে উঠছে। চাপা ফুফিয়ে কান্নার শব্দ বাতাস ভেদ করে অভিষেকের কানে এসে লাগলো, নীরব, ভাঙা, অসহায়। চাঁদের আলো পড়ে তার চুলে, কিন্তু সে আলোয় কোনো শান্তি নেই, শুধু ভাঙা এক হৃদয়ের ছায়া। আস্তে আস্তে অভিষেক কোনো দ্বিধা না রেখেই মেঝেতে হাঁটু গেড়ে বসলো, ঠিক তিথির সামনে। এই দৃশ্যটা অপ্রত্যাশিত। কাঁদতে কাঁদতে তিথি প্রথমে টেরই পেল না, কিন্তু হঠাৎ অভিষেকের উপস্থিতি যেন বাতাস বদলে দিল। তবুও সে মুখ তুলল না। খুব কষ্ট হচ্ছে, তাই না? কথাটার ভেতরে ছিল না কোনো ভৎসনা, ছিল না কোনো অভিনয়, ছিল কেবল অভিজ্ঞতার ভার। একটু থেমে সে নিজের বুকের দিকে আঙুল তুলল, ঠিক হৃদয়ের জায়গাটায়। আমার ওই দিন খুব কষ্ট হচ্ছিল। কণ্ঠটা এবার একটু ভারী হয়ে এলো। এখানে খুব ব্যথা করছিল। এই কথাগুলো তিথির কান্নার দেওয়ালে আঘাত করল। তিথি ধীরে ধীরে মুখ তুলল। চোখ দুটো লাল ভেজা, গাল বেয়ে নামা কান্নার দাগ এখনও স্পষ্ট। কিন্তু সেই চোখে শুধু কষ্ট নয়, অবাক হওয়া প্রশ্ন, আর না বলা অভিষেকের ভিড়, আর না বলা অভিযোগের ভিড়। তিথি তাকিয়ে রইল অভিষেকের দিকে। এই প্রথম আজ সে তার চোখে বাঁকা হাসি দেখল না, দেখল না নিষ্ঠুরতা, দেখল এক ধরনের পুরনো যন্ত্রণা, যেন অভিষেকও কোনো এক সময় ঠিক এভাবেই ভেঙে পড়েছিল। ব্যালকনির বাতাস থমকে আছে, চাঁদের আলো দুজনের মাঝখানে নেমে এসেছে, কিন্তু আলোয় উষ্ণতা নেই। তিথি চোখের ভেজা পাতা আড়াল করে অভিষেকের দিকে তাকিয়ে খুব নিচু কণ্ঠে বলল, কণ্ঠটা এতটাই নরম যে মনে হচ্ছিল শব্দগুলো না বেরিয়ে ভেঙে পড়ছে। আমরা যা দেখি তা সবসময় সত্যি হয় না অভিষেক। তুমি আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছ, কিন্তু একবারও জানতে চাইছো না আমি এসব চাইছি কি না। কথাগুলো যেন তিথির বুক ফুঁড়ে বেরিয়ে এলো। একদিন জমে থাকা অভিমান, অপমান, না বলা কান্না, সব মিলিয়ে একটা আরতিয়া। আর বাকিটুকু বলতে পারল না সে। অভিষেক হঠাৎ করেই হাত তুলে তার কথা থামিয়ে দিল। চোখে তখন আর কোনো সহানুভূতি নেই, কণ্ঠে জমে উঠেছে বিরক্তি আর রাগ। হয়েছে, তোর সব আজের সাফাই শোনার সময় আমার নাই। আর তুই নাকি ক্ষতবিক্ষত হচ্ছিস? আমি তার চেয়ে বেশি ক্ষতবিক্ষত হয়েছে। এক মুহূর্ত থেমে চোখ সংকুচিত করে যোগ করল, তোর নারীটা ছরণাময়ী। এই শব্দগুলো তিথির বুকে এসে যেন বজ্রাঘাত করল। অভিষেক আর এক সেকেন্ডও দাঁড়ালো না। হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়ে দ্রুত পায়ে রুমের ভেতর ঢুকে পড়ল। দরজার শব্দটা জোরে বন্ধ না হলেও তিথির মনে হলো কিছু একটা চিরতরে বন্ধ হয়ে গেল। বেলকনিতে একা বসে রইল তিথি। চোখের পানি এবার আর আটকে রাখল না সে, কিন্তু কান্নার মাঝেও তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। রুমের দরজার দিকে তাকিয়ে খুব ক্ষীণ স্বরে, প্রায় ফিসফিস করেই বলল, যেদিন আমি হারিয়ে যাব সেদিন বুঝবে আমার মূল্য, তার আগে তুমি বুঝবে না অভিষেক। বাতাসে কথাগুলো মিলিয়ে গেল, কিন্তু কেউ শুনল না। কিন্তু সেই ফিসফিসের বলা বাক্যটা যেন ভবিষ্যতের জন্য রেখে গেল এক নীরব সতর্ক বার্তা, যা একদিন খুব দেরিতে হলেও প্রতিধ্বনিত হবেই। কিছুক্ষণ পর তিথি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখের পানি মুছে বুকের ভেতরের ভাতটা চেপে ধরে কিচেনের দিকে গেল। যাই হোক, রাতের খাবার তো গরম করতেই হবে, এই বাড়িতে কষ্টেরও যেন দায়িত্ব আছে। চুপচাপ সব খাবার গরম করলো সে। চামচের শব্দ, ঢাকনার টুংটাং, সব কিছুই আজ অস্বাভাবিক ভারী লাগছিল। খাবারগুলো প্লেটে সাজিয়ে ট্রে হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো তিথি। কিন্তু ওপরে উঠে দরজার সামনে এসে সে যা দেখল তা কোনোভাবেই কল্পনায় ছিল না। রুমের দরজা পুরোপুরি বন্ধ নয়, আধ খোলা ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। জান্নাত আর অভিষেক রুমের ভেতরে দাঁড়িয়ে নিচু স্বরে যেন কিছু কথা বলছে। আলোটা একটু ম্লান, কিন্তু দৃশ্যটা চোখ এড়ায় না। অভিষেকের গায়ে কোনো পোশাক নেই, শুধু একটা রুমাল আলগোছে পেঁচানো কোমর পর্যন্ত। তার শরীর উন্মুক্ত, আর জান্নাত খুব কাছেই দাঁড়িয়ে। তিথি বুকের ভেতরে যেন কিছু একটা ভেঙে চূর্ণ হয়ে গেল। তার হাত কেঁপে উঠল, চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি তার রইল না।
কোনো শব্দ না করে খাবারের ট্রেটা দরজার সামনে রেখে দিল সে। তারপর দৌড়। নিজেকে আর ধরে রাখতে পারল না, দ্রুত পায়ে অন্য রুমের দিকে ছুটে গেল। দরজা বন্ধ করেই মেঝেতে বসে পড়ল। এতক্ষণ যে কান্না সে আটকে রেখেছিল এবার আর কোনো বাধ মানল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তিথি। এই কান্না শুধু চোখের জল ছিল না, ছিল বিশ্বাসভঙ্গ, অপমান আর নিজের অস্তিত্ব হারানো যন্ত্রণা। সে বুঝে গেল আজ সে শুধু ভালোবাসায় নয়, এই বাড়িতেও অপ্রয়োজনীয় একটা মানুষ। আর বাইরে নিঃশব্দে পড়ে থাকা গরম খাবারগুলো ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো, ঠিক তিথির হৃদয়ের মতোই। অন্যদিকে রুমের ভেতর বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল। অভিষেকের কণ্ঠে বিরক্তি চাপা থাকলো না, আর জান্নাতের দিকে না তাকিয়ে সে বলল, জান্নাত, তোমার তো পায়ে ব্যথা, এত রাতে আমার রুমে কি করছো? কথার ভঙ্গিটা ছিল শীতল, প্রায় রূঢ়। জান্নাত চমকে তাকালো তার দিকে, চোখে জমে উঠল বিস্ময়। এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি তো এমনিই তোমার সাথে একটু গল্প করতে আসলাম। অভিষেক গভীর শ্বাস নিল, যারা নিজেকে সামলাতে চাইছে। তারপর কঠিন সিদ্ধান্তের মতো করে বলল, এরপর থেকে রাতে আর আমার রুমে আসবে না। এখন যাও, নিজের রুমে যাও। এই কথাগুলো জান্নাতের মুখের হাসিটা এক নিমেষে নিভিয়ে দিল। মুখটা কালো করে সে ঘুরে দাঁড়ালো, কিছু না বলেই বেরিয়ে যেতে নিল। ঠিক তখনই দরজার সামনে রাখা ট্রেটার দিকে তার চোখ পড়ল। অভিষেক, এখানে খাবার কেন? কণ্ঠে প্রশ্ন, কিন্তু ভেতরে অন্য কিছু টের পাওয়া যায়। অভিষেকও তখন খাবারগুলো দেখতে পেল। এক মুহূর্ত চুপ করে থেকে সে ট্রেটা হাতে তুলে নিল। চোখে হালকা বিরক্তি মিশিয়ে সংক্ষিপ্তভাবে বলল, তুমি অসুস্থ জান্নাত, তুমি রুমে যাও, আমি দেখছি। জান্নাত আর কিছু বলল না, ধীর পায়ে নিজের রুমের দিকে চলে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ অভিষেক চুপচাপ দাঁড়িয়ে রইল। হাতে ধরা খাবারের ট্রেটা যখন হঠাৎ করে তার কাছে ভারী মনে হতে লাগলো। রুমের ভেতর নিস্তব্ধতা, কেবল নিজের শ্বাসের শব্দটুকুই স্পষ্ট। অবশেষে সে ট্রেটা পাশের ছোট টি টেবিলের ওপর রেখে দিল। দ্রুত পায়ে কাপড় চাপিয়ে নিল, যেন তাড়াহুড়ো করে কোনো অস্বস্তিকর ভাবনা থেকে বেরিয়ে আসতে চাইছে। তারপর আর দেরি না করে অন্য রুমের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে দেখলো পুরো রুম অন্ধকার। এক মুহূর্ত থামলো সে, তারপর বিরক্তিকর ভঙ্গিতে সুইচ টিপে বাতি জ্বালালো। আলো জ্বলতেই চোখে পড়ল দৃশ্যটা। ফ্লোরের ওপর দেওয়ালের পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে তিথি। শরীরটা নিজের মধ্যেই ভাঁজ করে রাখা, যেন নিজেকে আড়াল করতে চাইছে, কিংবা পৃথিবী থেকে লুকিয়ে পড়তে চাইছে। অভিষেক কপাল কুঁচকে তাকালো, চোখে সহানুভূতি নয় বরং বিরক্তি নিয়ে বলল, ওইভাবে ঢং করে খাবার দরজার সামনে রেখে চলে আসলে কেন? কণ্ঠটা ছিল কঠিন, প্রশ্নের চেয়ে অভিষেক বেশি। কিন্তু তিথি কোনো উত্তর দিল না। সে যেমন ছিল তেমনই পড়ে রইল, চোখ বন্ধ, শরীর নিথর, শব্দহীন এক প্রতিবাদ। এই নীরবতায় যেন অভিষেককে আরও ক্ষিপ্ত করে তুলল। হঠাৎ করে সে পাশে রাখা ফুলদানিটার দিকে হাত বাড়ালো, কোনো চিন্তা না করে সেটাকে ছুঁড়ে মারল মেঝেতে। প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল ফুলদানি, কাচের টুকরো ছিটকে পড়ল চারিদিকে। তিথির শরীর কেঁপে উঠল, চোখ খুলে গেল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। ঢং বাদ দে, 5 মিনিটের মধ্যে আমার রুমে আসবি, নয়তো তোর খবর আছে। এই কথাগুলো ছুড়ে দিয়ে সে আর পেছনে তাকালো না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতেই রুমে আবার নেমে এলো নিস্তব্ধতা। ভাঙা কাচের টুকরোর মাঝখানে ঠান্ডা মেঝেতে শুয়ে রইল তিথি, চোখ ভরা ভয়, বুক ভরা অসহায়তা নিয়ে। তার নিঃশ্বাস কাঁপছিল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এই নীরবতাই ছিল তার সবচেয়ে বড় চিৎকার। কিছুক্ষণ পর তিথি ধীরে ধীরে রুমে ঢুকলো। রুমের ভেতর আলো জ্বলছে। অভিষেক খাটের একপাশে বসে আছে, মাথা নিচু করে ফোনের স্ক্রিনে আঙুল চালাচ্ছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন এই রুমে আরেকটা মানুষের অস্তিত্ব তার কাছে গুরুত্বহীন। তিথি কিছু বলল না, নীরবে পাশের দিক থেকে একটা বালিশ তুলে নিয়ে নিচে শুতে যাবে। ঠিক তখনই অভিষেক চোখ না তুলেই বলল, আজকে তোকে নিচে শুতে হবে না, খাটেই শুয়ে থাক। কথার আদেশের সুর সহানুভূতির নয়। তিথির বুকের ভেতর একটা কাঁপুনি বয়ে গেল। সে থেমে দাঁড়ালো, তারপর কাঁপা কণ্ঠে ঠোঁটের কোণে তাচ্ছিলের এক চিলটে হাসি টেনে বলল, অনেক দয়া করেছেন, আর দয়া চাই না। এই বলে সে আবার নিচে শুতে এগোতেই অভিষেক হঠাৎ গলা চড়িয়ে ধমক দিল। এইখানে বস, তোর সাথে আমার কথা আছে। তিথি চমকে উঠল, শরীরটা কেঁপে উঠল অজান্তে।
কয়েক সেকেন্ড সে দাঁড়িয়ে রইল, যেন পা দুটো মেঝেতে আটকে গেছে। তারপর ভয়ে অনিচ্ছায় কাঁপা পায়ে ফিরে এসে অভিষেকের সামনে বসে পড়ল, মাথা নিচু, চোখে চোখ রাখার সাহস নেই। রুমের বাতাস আবার ভারী হয়ে উঠল। ফোনটা পাশে রেখে অভিষেক সোজা হয়ে বসলো। আর তিথি নীরবে বসে রইল, পরের আঘাতটা কোন কথায় আসবে সেই অপেক্ষায়। এই নীরবতার মাঝে জমে উঠেছিল আরও কিছু, যা শুধু কথা দিয়ে নয়, সময় দিয়ে আরও গভীর ক্ষত হয়ে উঠবে। অভিষেক এবার গভীর শ্বাস ছাড়ল, যেন নিজের ভেতরের বিরক্তিটাকে একটু দমিয়ে আনতে চাইছে। তারপর স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলো। কালকে আমার এক বিজনেস পার্টনারের মেয়ের বার্থডে, ওইখানে যেতে হবে। আমি একটা শাড়ি এনেছি, আলমারিতে রাখা আছে। কথাগুলো বলার ভঙ্গিতে কোনো অনুরোধ ছিল না, ছিল শুধু নির্দেশ। তিথি মাথা নিচু করে বসেছিল। কয়েক সেকেন্ড পর খুব ক্ষীণ মিনমিনে কণ্ঠে বলল, আমাকে নেওয়ার কি দরকার? জান্নাতকে নিয়ে যাও। এই কথাটুকুই যথেষ্ট ছিল। অভিষেক হঠাৎ করেই রুক্ষ হয়ে উঠল। এক নিমেষে সে সামনে ঝুঁকে তিথির দুই বাহু শক্ত করে ধরে ফেলল। আঙুলের চাপে ব্যথা লাগলো, কিন্তু তার থেকেও বেশি ব্যথা দিল অপমানের স্পর্শটা। অভিষেক গলা নিচু হলেও তাতে হুমকি দিয়ে বলল। তিথির শরীর কেঁপে উঠল। তিথি খুব ধীরে মাথা তুলল। চোখে তখন আর কান্না নেই, আছে ব্যথায় জমে যাওয়া একরাশ ক্লান্তি। ঠোঁটের কোণে ফুটে উঠল এক ধরনের ব্যথিত হাসি, যে হাসিতে আনন্দ নেই, শুধু সত্য মেনে নেওয়ার ভার। তুমি আমাকে ভালোবাসো, আমি সেটা জানতাম, কিন্তু এখন জানো কি মনে হয়? এটা ভালোবাসা ছিল না, কলেজ লাইফের আবেগ ছিল। ভাগ্যেশ ওই ঘটনাটা তখন ঘটেছিল, নইলে তোমার সাথে প্রেম করার পর যদি আমাকে এভাবে অবিশ্বাস করতে, তাহলে কষ্টটা আরও 1000 গুণ বেশি হতো। কথাগুলো কোনো অভিযোগ নয়, একটা উপলব্ধি। তারপর তিথি হালকা মাথা নাড়ল, যেন নিজেকেই থামাচ্ছে। যাকে আমার কথাই বা কেন শুনবে? কণ্ঠে তাচ্ছিল নয়, ছিল নির্লিপ্ত মেনে নেওয়া। তোমার মাথা আছে, বুদ্ধি আছে, তোমার ইচ্ছেতেই করবে। আমি রেডি হয়ে থাকবো। আমি তো তোমার হাতে কাঠের পুতুল, তুমি নাচাবে আর আমি নাচবো। এই কথার পর আর কিছু বলল না তিথি। নীরবে অভিষেকের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল, খাটের একেবারে কোনায় গিয়ে শুয়ে পড়ল, যেন নিজের জন্য যতটুকু জায়গা বাকি আছে সেটুকুও বেশি চাইতে নেই। শরীরটা একপাশে কুঁকড়ে গেল, মুখটা দেওয়ালের দিকে ঘুরিয়ে নিল। রুমের আলো জ্বলছিল, কিন্তু তিথির ভেতরে তখন অন্ধকার। এই শোয়াটা ঘুমানোর জন্য নয়, এটা ছিল নিজেকে চুপ করে ভেঙে পড়ার প্রস্তুতি। অভিষেক আর বসে রইল না, হঠাৎ করেই উঠে পড়ল। রুমের ভেতরের দম বন্ধ করা নীরবতা সহ্য হচ্ছিল না তার। ধীর পায়ে হেঁটে ব্যালকনিতে চলে গেল। বাইরে রাতের বাতাস ঠান্ডা, কিন্তু তার ভেতরের অস্থিরতা আরও গরম হয়ে উঠছিল। রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো সে। পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরালো। প্রথম টানটা বেশি জোরেই দিল, যেন বুকের ভেতরের ভারটুকু ধোঁয়ার সঙ্গে বের করে দিতে চাইছে। ধোঁয়া বাতাসে মিলিয়ে যেতে যেতে তার চোখের সামনে ভেসে উঠল তিথির মুখ, খাটের কোণায় কুঁকড়ে থাকা তিথি, ওই ব্যথিত হাসি। কথাগুলো অযাচিতভাবে মাথার ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। অভিষেক ভ্রুকুচকে তাকালো, আরেকটা টান দিল সিগারেটে। সত্যি কি সে ভুল করছে? এই প্রশ্নটা আজ প্রথমবার নয়, কিন্তু আজ অন্যরকম লাগলো। এতদিন সে নিজেকে বুঝিয়েছে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা দরকার, দুর্বল হলে চলবে না। কিন্তু তিথির চোখে সেই নিস্তেজ দৃষ্টি যেন তার সমস্ত যুক্তির দেওয়ালে ফাটল ধরিয়ে দিল। সে কি একবারও সত্যি করে জানতে চেয়েছে তিথি কেমন আছে, সে কি চায়? অভিষেক সিগারেটের ছাই ঝরিয়ে দিল নিচে। রাতের অন্ধকারে ছাই মিলিয়ে গেল, ঠিক যেমন তার ভেতরের প্রশ্নগুলোকে সে এতদিন এড়িয়ে গেছে। ওর কি একটা খোঁজ নেওয়া উচিত? এই ভাবনাটা মাথায় এসেই আবার সে নিজেকে থামাতে চাইল, দুর্বলতা দেখিস না। কিন্তু বুকের গভীরে কোথাও একটা অন্য স্বর। দেরি হয়ে যাচ্ছে। সিগারেটটা প্রায় শেষ টানটা দিতে গিয়ে অভিষেক চোখ বন্ধ করলো। এক অদ্ভুত অস্বস্তি বুকে চেপে ধরল, যেন সে বুঝে যাচ্ছে যদি এখনও সে কিছু না বদলায় তাহলে খুব শীঘ্রই এমন কিছু ঘটবে যেটা আর কোনো যুক্তি দিয়ে ঠিক করা যাবে না। ব্যালকনির রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইল সে, ধোয়া রাত আর অপরাধ বোধের মাঝখানে আটকে থাকা এক মানুষ হয়ে। রাত প্রায় 1টার দিকে। ব্যালকনির বাইরে অন্ধকার আরও গাঢ় হয়েছে। অভিষেক ধীরে ধীরে রুমের ভেতরে ফিরে এলো। তার পায়ের শব্দ ইচ্ছে করেই খুব নরম, যেন রাতের নীরবতাকে আর ভাঙতে চায় না। রুমে ঢুকেই তার চোখ পড়ল খাটের দিকে। তিথি গুটিসুটি মেরে শুয়ে আছে, শরীরটা অস্বাভাবিকভাবে স্থির।
নিঃশ্বাসটাও যেন ভারী, চুলগুলো এলোমেলো হয়ে মুখের পাশে লেগে আছে। খাটের এক কোণে নিজেকে যতটা সম্ভব ছোট করে নিয়ে শুয়ে থাকার ভঙ্গিটা দেখে অভিষেকের বুকের ভেতর অজানা এক খচখচানি শুরু হলো। হঠাৎ কি মনে করে সে এগিয়ে গেল, ধীরে খুব ধীরে তিথির হাতটা ধরল। ঠিক তখনই অভিষেক থমকে গেল। হাতটা অস্বাভাবিক গরম, জ্বরের তাপে যেন জ্বলছে। তাও ভালো করে তাকাতে সে দেখল তিথির হাতে পোড়া দাগে ফোসকার চিহ্ন, আর এক আঙুলে কাটা। খুব বড় কিছু নয়, কিন্তু অবহেলা করার মতো না। অভিষেকের বুকের ভেতর কেমন একটা মোচড় দিল। কিছু না বলে সে প্রাসের ড্রয়ার খুলল, ভেতর থেকে মলম বের করলো। হাতটা আলতো করে তুলে নিয়ে খুব সাবধানে যেন ব্যথা না লাগে পুরো জায়গাগুলোতে মলম লাগিয়ে দিতে লাগলো। তিথি নড়ে উঠল সামান্য, কপাল কুঁচকে গেল, কিন্তু জাগলো না। জ্বরের ঘুরে শুধু একটা ক্ষীণ শব্দ বেরোলো, অস্পষ্ট ভাঙা। অভিষেক এক মুহূর্ত থেমে তাকিয়ে রইল তার দিকে। এই স্পর্শে কোনো দাপট ছিল না, শুধু দেরিতে আসা যত্ন, আর এমন এক উপলব্ধি যা তাকে ভেতর থেকে নাড়া দিয়ে দিল। হঠাৎ করে তিথির শরীরটা প্রচণ্ড কাঁপতে শুরু করলো। ঘুমের ঘোরে নয়, এই কাঁপুনি অসহ্য জ্বরের। দাঁত লেগে লেগে শব্দ উঠছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। দৃশ্যটা দেখি অভিষেকের বুকের ভেতরটা কেঁপে উঠল। এক মুহূর্ত দেরি করলো না সে, দ্রুত ওয়াশরুমে গিয়ে মগে ঠান্ডা পানি ভরে আনলো। ড্রয়ারের ওপর রাখা রুমালটা পানিতে ভিজিয়ে নরম করে চিপে নিয়ে আবার তিথির পাশে এসে বসলো। খুব সাবধানে রুমালটা তার কপালে রেখে দিল। তিথির কপাল জ্বলছিল। অভিষেক এক হাত দিয়ে রুমালটা ধরে রাখলো, আর এক হাত দিয়ে বারবার কপালের কাছে ছোট চুলগুলো সরিয়ে দিতে থাকে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোতে থাকলো। 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, প্রায় আধা ঘন্টা কেটে গেল। ধীরে ধীরে তিথির কাঁপুনি একটু কমতে শুরু করলো। নিঃশ্বাসটা আগের মতন ভাঙা ভাঙা নয়, একটু স্থির। অভিষেক গভীর একটা নিঃশ্বাস ছাড়ল। এই প্রথম কিছুটা স্বস্তি পেল। রুমালটা নামিয়ে রেখে নরম স্বরে ডাকলো, তিথি, হ্যাঁ তিথি, ওঠো, তোর মেডিসিন খেতে হবে, নাহলে জ্বর কমবে না। কিন্তু তিথি উঠল না, বরং হঠাৎ করে সে অভিষেকের হাতটা শক্ত করে ধরে ফেলল। আঙুলগুলো কাঁপছে, কিন্তু শক্ত করে আঁকড়ে ধরা, যেন এই হাত ছেড়ে দিলে সে আবার অন্ধকারে তলিয়ে যাবে। অভিষেক চমকে তাকালো। তিথির চোখ তখনও পুরোপুরি খোলা নয়, জ্বরের ঘুরে আধচেতন অবস্থায় ঠোঁট নড়ছে। সে কিছু বলতে চাইছে, শব্দগুলো ঠিক করে বেরোচ্ছে না, তবু বারবার চেষ্টা করছে। তার কণ্ঠ খুব ক্ষীণ, ভাঙা, কিন্তু সেই ভাঙা শব্দগুলোর ভেতর জমে আছে অনেক দিনের না বলা কথা, ভয় আর একরাশ ক্লান্তি। অভিষেক হাতটা ছাড়ল না। এই প্রথম সে বুঝতে পারল এই মানুষটা কতটা একা হয়ে পড়েছিল, আর তার সামান্য উপস্থিতিটুকুও এখন তিথির কাছে বাঁচার ভরসা। রাত আরও গভীর হলো, রুমের আলো ম্লান, আর সেই নিস্তব্ধতার মাঝে তিথির কাঁপা হাতে ধরা অভিষেকের হাতটা হয়ে রইল। দুজনের ভাঙা সম্পর্কের ভেতর জন্ম নেওয়া এক নীরব সংযোগ। রাত তখন প্রায় 3টের কাছাকাছি। বাইরে সব কিছুই নিস্তব্ধ। শহর ঘুমিয়ে পড়েছে অনেক আগেই, কিন্তু এই রুমের ভেতর ঘুম নেই, আছে শুধু দম বন্ধ করার নীরবতা আর জ্বরের ভার। অভিষেক এখনও খাটের পাশে বসে আছে, তার এক হাতের ভেতর তিথির হাত। তিথি ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমটা শান্ত নয়, কপাল জ্বলছে, নিঃশ্বাস ভারী। হঠাৎ করে সে নড়াচড়া করতে লাগলো। কাঁপুনি আবার ফিরে এলো, ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে, যেন কিছু বলতে চাইছে। অভিষেক ঝুঁকে পড়ল, তিথির মুখের খুব কাছে কান নিল, জ্বরের ঘরে বলা শব্দগুলো ধরার জন্য। তিথি বিড়বিড় করে বলছে, কণ্ঠটা এতটাই দুর্বল যে মনে হচ্ছে প্রতিটা শব্দ বলার সময় তার সমস্ত শক্তি খরচ হয়ে যাচ্ছে। অভিষেক, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। তুমি খুব পচা। আমি কত কেঁদেছি তোমার জন্য। তিথির চোখ বন্ধ, কিন্তু চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জ্বরের ঘুরে সে আর নিজেকে আটকে রাখতে পারছে না। যার জন্য বাবা আমাকে মেরেছে, অথচ তুমি কি করলে? আমাকে কষ্ট দিলে, ওই জান্নাতকে জড়িয়ে ধরলে। তিথির বুক ওঠানামা করছে দ্রুত, হাতটা আরো শক্ত করে অভিষেকের হাত আঁকড়ে ধরল, যেন হারিয়ে যাওয়ার ভয়। আমার খুব কষ্ট হচ্ছিল তখন। হঠাৎ নিজের বুকে হাত ঠেকানোর ভঙ্গি করে বলল, এখানে খুব ব্যথা করছিল। এই কথাগুলো বলতে বলতেই তিথি কাঁদতে লাগলো, নিঃশব্দে নয়, ভাঙা অসহায় কান্না। এমন কান্না যা কাউকে দোষ দেয় না, শুধু নিজের কষ্টটা বাইরে এনে দেয়।
অভিষেক পাথরের মতন বসে রইল। এই প্রথম সে তিথির না বলা কথাগুলো শুনল, কোনো তর্ক ছাড়া, কোনো পাল্টা যুক্তির সুযোগ ছাড়া। জ্বরের ঘোরে বলা এই কথাগুলো ছিল একেবারে খাঁটি সত্য। তার বুকের ভেতর কোথাও একটা মোচড় দিয়ে উঠল। হাতটা সে ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরে রইল, যেন এই হাতটায় এখন তার শাস্তি আর তার সুযোগ দুটোই। রুমের আলো ম্লান, রাত গভীর, আর সেই গভীর রাতে তিথি ভাঙা কথাগুলোর প্রতিটা শব্দ অভিষেকের ভেতরে গেঁথে যেতে লাগলো, এমনভাবে যা আর কোনোদিন সহজে বের হবে না। পরের দিন সকালটা ছিল নরম। জানালার পর্দার ফাঁক দিয়ে রোদের সরু কণা ঢুকে এসে রুমের নিস্তব্ধতাকে নরম আলোয় ভরিয়ে দিল। ঠিক সেই আলোয় তিথির মুখে পড়ল। কোমল উষ্ণতা গালে লাগতেই তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে প্রথমে সে কিছুই বুঝল না। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর হঠাৎই অবাক দৃষ্টি, বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। নিজের শরীরটাকে খুব ধীরে সরাতে গিয়ে বুঝল ও শুয়ে আছে অভিষেকের বুকের ওপর। এক মুহূর্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠল তার, গাল লাল হয়ে উঠল লজ্জায়, ঠোঁট কেঁপে উঠল, কিন্তু শব্দ বেরোলো না। অভিষেক তখনও গভীর ঘুমে, নিঃশ্বাস ধীর আর ভারী। আমি এখানে কেন? কিভাবে? তিথি দ্রুত সরে গেল তার বুক থেকে, যেন কেউ দেখে ফেলবে এই ভয়ে। পা মেঝেতে নামানোর সাথে সাথে তার মাথায় ঢেকে গেল গত রাতের শূন্যতা। তার কিছুই মনে নেই। জ্বরের ঘরে কোথায় ছিল, কি বলেছে, সব অন্ধকার। সে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। ঠান্ডা বেসিনে পানি ছুতেই খেয়াল হলো আজ নামাজও পড়া হয়নি। এই নিয়ে বুকের ভেতর অন্যরকম অপরাধবোধ জন্ম নিল। আয়নায় নিজের মুখ দেখল তিথি, চোখ লাল, চুল এলোমেলো, আর মুখে অদ্ভুত এক বিস্ময়ের ছাপ। মাথায় বারবার ঘুরছে একটাই প্রশ্ন, আমি অভিষেকের বুকে কিভাবে গেলাম? গত রাত যেন কুয়াশার মতো, ধরতে গেলেই মিলিয়ে যায়। ওয়াশরুম থেকে বের হতেই তিথি খেয়াল করলো অভিষেক এখনও খাটের পাশে বসে আছে। চোখে কোনো বিশেষ ভাব নেই, শুধু সকালে ঘুমের ভেতরের অদ্ভুত শীতলতা। তিথি তার দিকে তাকালো। অভিষেকে একবার তাকালো, তারপর চোখ ঘুরিয়ে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলো, কিন্তু রুমে ফিরে দেখলো তিথি নেই। ও চুপচাপ তিথি কিচেনে চলে গেল। কিচেনের দরজায় তাকাতেই চোখ পড়ল তিথি কাজ করছে। সব কিছু নিখুঁত, মনোযোগ সম্পূর্ণ হচ্ছে, কিন্তু শরীরের প্রতিটি ভঙ্গিতে স্পষ্ট ক্লান্তি। অভিষেক ধীরে ধীরে কিচেনের মধ্যে ঢুকলো, তার কণ্ঠ গুরু গম্ভীর সুর। আমি খেয়ে যাব না, তাই রান্না করার দরকার নেই। এই কথা শুনে তিথি হঠাৎ পেছনে ফিরে তাকালো, কণ্ঠে চট করে বিস্ময়। কেন খাবে না? অভিষেক কোনো রকম রাগ নয়, বরং ঠান্ডা গম্ভীরতার সঙ্গে বলল। তার কৈফিয়ত তোকে দিতে হবে কেন? তিথি এক মুহূর্ত থেমে গেল, তারপর হালকা তাচ্ছিল্য মিশিয়ে হাসল। চোখের কোণে এক চিলটে ভোলার ভঙ্গি বলল, হো, আমি তো কাজের লোক এ বাড়ির। সরি, মাফ করো আমাকে। গম্ভীর কিন্তু ক্লান্ত স্বরে বলল, বিকেলে রেডি হয়ে থাকিস। হ্যাঁ, তোমার হাতের পুতুল তো, রেডি থাকবো অবশ্যই। কতটা যতটা হালকা শোনালো, তার ভেতরে ততটাই ধার ছিল। অভিষেক ভেবে পায়নি এটা ব্যঙ্গ নাকি নিছক প্রতিবাদ। এক মুহূর্তের জন্য সে তিথির দিকে ভালো করে তাকালো। মেয়েটার চেহারা দেখে বোঝার উপায় নেই কয়েকদিন বছরও ওকে অপমান করেছে। অভিষেকের মনে প্রশ্ন উঠল, সত্যি কি ও এসবের মধ্যে জড়িয়েছিল? কিন্তু সেসব প্রশ্ন করার অভ্যেস তার নেই, তার স্বভাব ভেবে লাভ নেই, তাই ভাবা নয়। হঠাৎ হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। জুতোর শব্দ আর দরজার বন্ধ হওয়ার আওয়াজে পুরো বাড়িটা মুহূর্তের মধ্যেই একা হয়ে গেল। তিথি চুপ করে দাঁড়িয়ে রইল। অভিষেকের চলে যাওয়া দেখে তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করলো। আজকে কিছু বলল না কেন, নিজেকেই প্রশ্ন করলো তিথি। হঠাৎ মনে হলো, আজকে আমি খোঁচে দিয়ে কথা বললাম, তবু আমাকে কিচ্ছু বললো না কেন? তার চোখ কিচেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। বাড়ির ভেতর নীরবতা আরও ঘন হয়ে ওঠে, আর সেই নীরবতার মাঝে তিথি প্রথমবার ভাবছে বাড়ির ভেতর নীরবতা আরও ঘন হয়ে ওঠে, আর সেই নীরবতার মাঝে তিথি প্রথমবার ভাবতে থাকে অভিষেকের চলে যাওয়ার পথটা এত দৃঢ় কেন। বিকেল 5টা ঠিক, ঘড়ির টিকটিক শব্দে পুরো বাড়িটা যেন অস্বস্তিতে কেঁপে উঠেছে। তিথি অনেক আগেই রেডি হয়ে সোফায় বসে আছে। একটা কালো শাড়ি, হালকা মেকআপ, গলায় ছোট্ট মুক্তোর মালা, চুলটা পাশে দিয়ে গুছিয়ে নেওয়া, সাদামাটা কিন্তু অসম্ভব মার্জিত। ওর নিজেরই পার্টিতে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ও জানে অভিষেকের সামনে আর কথা বাড়ানো মানে আবার অপমান, আবার তাচ্ছিল্য। তাই আগে থেকেই রেডি হয়ে আছে,
যাতে অন্তত সময় নিয়ে আর খোঁচা না শুনতে হয়। কিছুক্ষণ পর সামনে দরজা খুলল, অভিষেক ঢুকলো দ্রুত, যেন কোথাও পৌঁছাতে দেরি হয়ে গেছে। একবারই তিথির দিকে তাকালো আর দৃষ্টির সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। কালো শাড়িতে তিথিটা এতটা এতটা শুনতে লাগবে এটা ওর হিসেবের বাইরে ছিল। ব্যথার মতো কিছু একটা বুকে উঠে এলো, কিন্তু অভ্যাসসিদ্ধ ভঙ্গিতে মুখ শক্ত রাখলো। দৃষ্টিটা এক মুহূর্তের বেশি রাখার সাহস তার নেই। চোখ সরিয়ে নিল তাড়াতাড়ি, তারপর ভেতরে ভেতরে নিজেকে ধমকালো। কি করছিস? এটা সেই মেয়ে যাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিস। বেশি ভাবার দরকার নেই। কথা না বাড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। তিথি তাকিয়ে রইল। ওর চোখে বিস্ময় নয়, বরং শান্ত একটা পর্যবেক্ষণ। অভিষেকের ভেতরকার গণ্ডগোলটা তিথি টের পায় না ঠিকই, তবে ওর চোখ সরিয়ে নেওয়ার ভঙ্গিটা খুবই পরিচিত, যেন কেউ চোর ধরা পড়ে লজ্জায় মাথা নত করেছে। কিছুক্ষণ পর অভিষেক বের হলো ফর্মাল স্যুট, হালকা পারফিউম, চুল পেছনে টেনে রাখা, মুখ আগের মতোই গম্ভীর। মাত্র একটা শব্দে বলল, চল। তিথি নীরবে উঠে দাঁড়ালো। কোনো প্রশ্ন নয়, কোনো মন্তব্য নয়, শুধু শান্তভাবে অভিষেকের পেছনে পেছনে হাঁটলো। দুজন একই পথে হাঁটছে, কিন্তু মনের ভেতরে দূরত্বটা, বাড়িটা পেরিয়ে, রাস্তাটা পেরিয়ে শহরটার সমান লম্বা। গাড়ি স্টার্ট হতেই ভেতরের নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে গেল। ইঞ্জিনের গুঞ্জন আর শহরের সন্ধ্যার হালকা হর্নের শব্দ, বাকিটা নীরবতা। তিথি জানালার ওপারে তাকিয়ে থাকে। সূর্য ঢলে পড়েছে, আলোটা কমলা থেকে ধূসর হয়ে যাচ্ছে। রাস্তা এখনও জমজমাট, চা দোকান, ধোয়া, হালকা জনতার ভিড়। তিথির দৃষ্টি সব দেখে, কিন্তু কিছুই দেখে না। অভিষেক স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, পার্টিতে গিয়ে আমার থেকে বেশি দৌড়ে যাবি না। তোকে খোঁজার মতো সময় আমার নেই। তিথি কোনো তর্ক করে না, শুধু নিঃশব্দে মাথা নাড়ল, যেন অনেক আগে সে শিখে গেছে কোথায় কিভাবে নীরব থাকা লাগে। গাড়িটা ধীরে ধীরে বড় এক বাড়ির সামনে গিয়ে থামলো। আলো ঝলমলে, অতিথিদের ভিড়, গার্ড আর ভ্যালেট ছুটে বেড়াচ্ছে। দুজন গাড়ি থেকে নামলো। অভিষেক সামনে আর তিথি তার থেকে 2 পা পেছনে। হাঁটার ভঙ্গিতে যেন অদৃশ্য এক দূরত্ব টেনে আছে। বাড়ির সামনে বড় গেট পেরিয়ে ফোয়ারার শব্দ শোনা যায়। দেওয়ালে সাদা আলোতে অতিথিদের মুখ উজ্জ্বল, কথোপকথন মিশে যাচ্ছে, হাসির শব্দ, গ্লাস টোকা, হালকা মিউজিক। ভেতরে ঢুকতেই মিস্টার রিফাত এগিয়ে এলেন, বড় করে হাসতে হাসতে। আহা মিস্টার অভিষেক হাওলাদার, ওয়েলকাম ওয়েলকাম। আপনার আশায় খুব ভালো লেগেছে। অভিষেক ফর্মাল ভঙ্গিতে মাথা নাড়ল। তিথিও পেছন থেকে ছোট্ট করে সালাম দিল, ভদ্র, সিম্পল, অপ্রয়োজনীয় চোখাচোখি ছাড়া। মিস্টার রিফাত তাদের মেয়ের কাছে নিয়ে গেলেন। সেজাছে গোলাপি লেহেঙ্গায়, ছোট্ট রাজকুমারের মতন। অভিষেক গিফট দিল। তিথিও হাসি মুখে শুভেচ্ছা জানালো, এমনভাবে যেন জীবনে কোনো ঝড়ই নেই। ঠিক তখনই অভিষেকের সামনে একদল পরিচিত মানুষ ভিড় করলো। বিজনেসের কথাবার্তা, হাসাহাসি, করমর্দন। অভিষেক সেই দুনিয়ায় মিশে গেল, যেখানে তিথির কোনো জায়গাই নেই। তিথি একলা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সাজানো আলো, ঝলমল, সেলিব্রিটিদের হাসি আর শব্দ গায়ে লাগে, কিন্তু ভেতরে কেমন ফাঁকা। একসময় নিঃশব্দে সরে যায় ভিড়ের থেকে, ধীর পায়ে বের হয়ে আসে পেছনের দিকে। বাইরের বাগানটা শান্ত, গাছের শাখায় ঝুলছে ফেয়ারি লাইট, আর সামনে বড় নীল সুইমিং পুল। পানির ওপর আলো পড়ে যেন আকাশের তারা ভেসে আছে। তিথি একটু দূরে দাঁড়িয়ে থাকে, হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছে। শাড়ির আঁচল সরে এসে হাতে পায়ে লাগে। সাঁতার পুলের নীল স্থির জলের দিকে তাকিয়ে থাকলে মনটা আরও ভারী হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে এক কণ্ঠ, হাই বিউটিফুল লেডি। তিথি চমকে পেছনে তাকায়। একটা লম্বা, ফর্সা, চওড়া কাঁধের ছেলে, শার্প স্যুট পরা, ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি। আপনি কে? ছেলেটা একটু ঝুঁকে যেন ইন্ট্রোডাকশনের স্টাইলে হালকা হাসি মুখে বলে উঠল, হাই, আই এম রোশ খান। তা আপনি বগা খান নাকি মগা খান? তা জেনে আমি কি করব? রোশ খান হেসে ফেলল। তার হাসি ছিল চটপটে, স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাসের ছাপ। ভারী কঠিন মেয়ে তো তুমি। আমার মতো ছেলে দেখে যে কেউ ফিদা হয়ে যায়, লাইন ধরে থাকে কথা বলার জন্য। আর তুমি এইভাবে আমাকে ইনসাল্ট করলে। রোশ একটু এগিয়ে এলো, চোখে খুশির ঝিলিক। কারণ আমার ওই জিনিসটা করতে ভালো লাগে যা মানুষ করতে মানা করে। তিথি হেসে ফেলল, কিন্তু হাসিটা গম্ভীর, খাটাখাটে। পাগল? রোশ কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তুই এখানে কি করছিস?
অভিষেকের কথায় যেন হাওয়া থমকে গেল। তিথি আর রোশ দুজন একই সঙ্গে পেছনে ঘুরে তাকালো। অভিষেক এগিয়ে আসতে মুখ শক্ত, চোখ দুটো ধারালো, কিন্তু দৃশ্যটা হঠাৎই বদলে গেল। রোশ ঝড়ের গতিতে অভিষেকের দিকে দৌড়ে গেল, এগিয়ে গিয়ে এক ঝটকায় ওকে জড়িয়ে ধরল। আরে ব্রো, কেমন আছিস? রোশের কণ্ঠে সেই পুরনো উচ্ছ্বাস, যেন তাদের দুজনের মাঝে বছরটা কখনোই পেরোয়নি। তোকে কতবার ফোন করলাম, ধরলি না। ভাবলাম হারিয়ে গেলি, তাই খোঁজ নিয়ে এখানে চলে এলাম। অভিষেক বিস্মিত, তারপর হালকা নরম হলো। আরে রোশ, তুই তার মুখের বার্তাটা বদলে গেল। জার্মানি থেকে কবে ফিরলে? রোশ অভিষেককে ছেড়ে দিল। কোটের কলার ঠিক করতে করতে হেসে বলল, 2 দিন আগে ফিরলাম ব্রো। এমন সময় তিথি নিঃশব্দে দাঁড়িয়ে, দৃষ্টির কোণায় জল, কিন্তু মুখে শক্তি। ওদের পুরনো বন্ধুত্বের দৃশ্যটা তিথিকে যেন আরো দূরে সরিয়ে দিল। আর শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। অভিষেক চুপচাপ তিথির দিকে একটু সরল দৃষ্টি দিল, তারপর সোজা রোশের দিকে তাকিয়ে অপ্রকাশ্য গাম্ভীর্যে বলল, আমার ওয়াইফ। অভিষেকের মুখ থেকে আমার ওয়াইফ, এই শব্দটা বেরোনোর সাথে সাথেই তিথি এক মুহূর্ত থমকে গেল। পাশে দাঁড়ানো তিথি যেন নিঃশ্বাসটায় আটকে গেল। এই কয়েকটা শব্দের ভেতরে কতগুলো ব্যাখ্যাহীন গল্প, অপরিচিত অস্বস্তি আর অদ্ভুত যত্ন লুকিয়ে আছে। কেউ সেটা উচ্চারণ করলো না, কিন্তু অনুভব করলো সবাই। রোশ ততক্ষণে হেসে বলল, আচ্ছা। তার চোখে বিস্ময়ের থেকে বেশি ছিল কৌতূহল। তিথি শান্ত মুখে দাঁড়িয়ে থাকলো, বুকের ভেতর ধুকপুক থামছিল না। অভিষেক যেন খুব সহজ একটা কথা বলে দিল, অথচ তিথির কাছে সেই কথা আজ ভীষণ ভারী। অভিষেক একটু স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলো, আরে ব্রো, এটা আবার কি জিনিস হলো? তোমার বাড়িতে দারোয়ানের কাছ থেকেই জেনেছি। আচ্ছা চল বাসায় যাই, এখানে আর ভালো লাগছে না। আচ্ছা, তোরা গাড়িতে যেয়ে বস, আমি মিস্টার রিফাতের সাথে কথা বলে আসছি। রোজ সম্মতিতে মাথা কাত করে সায় জানালো। ওকে। গাড়ির ভেতর অস্বস্তিকর নীরবতা ভেসে বেড়াচ্ছিল। রোজ পিছনের সিটে কুনুই জানালায় তুলে আরাম করে বসেছে, আর তিথি সামনে গম্ভীর মুখ নিয়ে জানালার বাইরে তাকিয়ে। ভাবি, একটু আগে আপনাকে দেখে ক্রাশ খেয়ে ফেলেছিলাম, আর এখন দেখছি আপনি আমার ভাবি। এটা কোনো কথা হলো? তিথি চোখ পাকিয়ে তাকালো না। তাহলে ধরে নিচ্ছি আপনার ক্রাশের টেস্ট খুবই বাজে। আহ আহ, সোজা হার্টে এসে লাগলো। আচ্ছা, আপনার কি কোনো ফ্রেন্ড আছে, মানে যাদের উপরে ক্রাশ খাওয়া যায়? তিথি এবার ঘুরে তাকালো, চোখে বিরক্তি, গলায় ঠান্ডা বিষ। আছে, দেখতে কালনাগিনীর মতো। বিয়ে করবেন? নাগিনীও আমার চলবে ভাবি, আমার বিন বাজাতে ভীষণ ভালো লাগে। আপনার ওই বান্ধবীর নাম্বার দিন। আমাদের বাসায় গেলেই দেখতে পাবেন। ব্যাপার না, তাহলে আজকে রাতেই বিন বাজাবো। তিথি চুপচাপ মুখ ফিরিয়ে জানলা দিয়ে তাকালো। এসব পাগল ছাগল পাবনা পাগলা গাড়িতে না থেকে বাইরে কি করে? বাড়িতে ফিরে অভিষেক নিজের রুমের দিকে চলে গেল। আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখি সেই বিখ্যাত কালনাগিনীকে। এত কৌতূহল? লিজেন্ডারি না, না দেখা পাপ। তিথি হেসে রুমের দিকে চলে গেল, আর রোজ শ্বাস ছেড়ে ওপরে গেস্ট রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসতে লিভিং রুমে সোফায় বসা এক মেয়েকে দেখতে পেল। কালো চুল উড়তে উড়তে কাঁধে পড়েছে, চোখে হালকা কোল, ভ্রু দুটো যেন আঁকা, তবে মুখে এমন এক ধরনের আত্মবিশ্বাস যে দূর থেকে দেখলেও বোঝা যায় এই মেয়ে সহজ না। রোজ বিনা অনুমতিতে গিয়ে তার পাশে বসে পড়ল। চোখে বিন্দুমাত্র লজ্জা নেই, বরং যেন মজা পেয়েছে। আচ্ছা, আপনি কি ভাবির ফ্রেন্ড? মেয়েটা মুখ ঘুরিয়ে তাকালো, চোখে তাচ্ছিল্যের ঝিলিক। আমি তিথির ফ্রেন্ড না, আমি অভিষেকের ক্লোজ ফ্রেন্ড। শেষ দুইটা শব্দ উচ্চারণ করলো এমনভাবে যেন নিজের পরিচয়ে গর্ব আছে। রোজ ভ্রু উঁচু করলো, মনে মনে ফুঁসলো। ও তাই, এই জন্যই ভাবি কাল নাগিনী বলেছে। হালকা ঠোঁট বাঁকিয়ে বলল, একটা জিনিস বুঝি না, মেয়েরা কেন বিবাহিত ছেলেদের পিছনে পড়ে থাকে, আমাদের মতো সিঙ্গেলদের দিকে একবারও তাকায় না। শান্তিপূর্ণ প্রেম করতে চান তো আমাদের মতো ছেলেরাই বেস্ট। আজ বাজে কথা বলবেন না আপনি। অভিষেক তিথিকে বিয়ে এমনি করেছে, আর কয়েকদিন পর ওকে ডিভোর্স দিবে, তারপর আমি হব অভিষেকের বউ। রোজ দুই হাত বুকের সামনে ভাঁজ করলো। বাহ,
স্বপ্নটা তো একদম 2 কিস্তিতে চলছে। প্রথমে ডিভোর্স, তারপরে বিয়ে। খাপ বেগ। জান্নাত বিরক্ত চোখে তাকালো। রোশ এবার ভেঙ্গু করে বলল, কিন্তু একটা কথা বলি, লজ্জা শরম আত্মসম্মান সব কিছুর কি মাথা খেয়ে ফেলেছেন? একজন বিবাহিত ছেলের পিছনে পড়ে আছেন, নাকি আপনার খাওয়া মাল পছন্দ? জান্নাতের মুখ এক ঝটকায় শক্ত হয়ে গেল, চোখে আগুন জ্বলছে। তারপর রাগী কণ্ঠে বলল,